সালামু আলাইকুম সবাইকে। আমার প্রিয় এইচএসসি 26 ক্লাস 11 কি অবস্থা সবার? সবাই কেমন আছো? একটু চ্যাটে আমি দেখতে চাই। এই বিকেল বেলায়, পড়ন্ত বিকেলে সবাই যে এসেছে ক্লাসে, তো আবার হিরণময় বাউলিয়া ভাইয়ের ক্লাস ছিল, আমি এসেছি। সেই জন্য আগে আমি সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সবাই কেমন আছো সেটা আমাকে একটু বলো। একযোগে সবাই সালাম দিচ্ছে আমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? কেমন আছো তোমরা? তোমাদের কাছে একটু জানতে চাই, কেমন আছো? একটু লিখো, একটু লিখো। ১-২ মিনিটের মধ্যেই আমরা ক্লাস শুরু করব। তার আগে একটু জানি। অফলাইন হলে সামনাসামনি মানে মোলাকাত করা যায় অনেক খোশ মেজাজে। সেটা তো অনলাইনে পসিবল না। আমার এই মেসেজ বক্সটাই হচ্ছে একমাত্র জায়গা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যাক সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। বেশ ভালো আছি। আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পড়ব। যে অধ্যায়টা আমাদের এইচএসসির জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমাদের অদূর ভবিষ্যতে ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। একজন আদাব অনেকবার লিখছে। অনেক কি অবস্থা, অনেক চক্র। আচ্ছা, হুম। কেমন আছিস শ্রী পার্থ? আমি অনেক ভালো আছি। আমি আশা করি পার্থ তুমি অনেক ভালো আছো। তুষ্টি, কি অবস্থা তুষ্টি? মাহিম বলেছে শিখর সব শিক্ষকের সাথে দেখা হলেও আমার সাথে দেখা হয়নি। আচ্ছা মাহিম, এই যে আজকে আমাদের দেখা হয়ে গেল। আজকে আমাদের ফার্স্ট ক্লাস। মানে মাহিমের সঙ্গে এবং হয়তোবা অন্য কারো সঙ্গেও আজকে আমার প্রথম ক্লাস হতে পারে। আচ্ছা, অসুস্থ একজন সুমাইয়া, আমরা সুমাইয়ার জন্য দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ তাকে খুব দ্রুত সুস্থতা দান করুক, সে সুস্থ হয়ে যাক। সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় কোনো নিয়ামত থাকতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আল্লাহ জিজ্ঞাসা করলেন যে তুমি আমার কাছে কি চাও, তখন মুসা খুব টেকনিক্যাল একটা প্রশ্ন করে বসলো যে আমার জায়গায় যদি তুমি থাকতা, তুমি কি চাইতা? মানে দেখো, তোমার জ্ঞান বা আমার জ্ঞান, আমরা তো সবাই অনেক সীমাবদ্ধ আমাদের জ্ঞান। সর্বজ্ঞানী বা মহাজ্ঞানী তো একজনই, স্রষ্টা। তো স্রষ্টাকে প্রশ্ন করছে যে তুমি আমার জায়গাতে থাকলে তুমি কি চাইতা? সেখানে উত্তরটা ছিল হচ্ছে হেলথ। তো স্বাস্থ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত। এটা আমরা বুঝতে পারি না। এটা আমরা তখন বুঝতে পারি যখন আমরা বেডে গিয়ে পড়ি। এবং যেন আমরা আমাদের সবচেয়ে বড় কম্প্রোমাইজ গুলো করি শরীরের, আমরা আমাদের হেলথের সাথে করি। আমরা রাত জাগি, আমরা যা খুশি খাই, জিহ্বায় যা ভাল লাগে তাই খায়, এমন অবস্থা। তো ওই যে ওইটা হচ্ছে তোমার ইনস্ট্যান্ট তো বিপদ হয় না। এখন একজন স্মোকার যদি আজকে রাতে সিগারেট খেয়ে কালকে সকালে তার ক্যান্সার হতো, তাহলে হয়তো সে সিগারেট খাইতো না। আবার সব স্মোকারের যে ক্যান্সার হইছে তাও না। কিন্তু অনেকেরই তো হয়। সো আমরা হচ্ছি, এটা আমাদের ব্রেইনের একটা নেচার, যে ব্রেইন হচ্ছে সবসময় ওই যে বাকির লোভে নগদ পাওনা কে ছেড়েছে এই ভুবনে, লালন সাইজির লাইন এটা। বাকির লোভে নগদ পাওনা কে ছেড়েছে এই ভুবনে। যদি নামাজ না পড়লে কালকেই জাহান্নাম দিয়ে দেওয়া হইতো, তাহলে তো সবাই নামাজ পড়তো। কিন্তু জিনিসটা তো এখন না। ওটাই হচ্ছে খেলা। এনিওয়ে, চলো আমরা আজকে ক্লাসে চলে যাই। অনেকে অনেক কথা বলছে। মোস্তাকিম বলল পিছিয়ে পড়েছি, একজন বইয়ের সাজেশন চাইলো। আমি বলবো কিন্তু তার আগে এখন আমি একটু চ্যাটটা অফ করে দিচ্ছি। আমি ক্লাসের শুরুতেই রুলস এন্ড রেগুলেশনস গুলো আবারও একটু রিপিট করি। আমরা একটা বাংলা খাতা, যেটা স্পেসিফিক একটা খাতা থাকবে তোমার এই মুহূর্ত থেকে একদম এইচএসসি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, ওই বাংলা খাতাটাতেই তুমি লিখবা। যদি ওরকম বাংলা খাতা না থেকে থাকে, আজকে দরকার হলে অন্য কোনো খাতায় লিখো, নেক্সট দিন থেকে একটা স্পেসিফিক খাতায় লিখবা। 10টা খাতায় এক জিনিস লিখবা না। নাম্বার 2, ক্লাসে গুরুত্বপূর্ণ যা যা বলবো তার সবকিছু নোট ডাউন করবা। এটাকে ট্রিট করবা জাস্ট লাইক অ্যান অফলাইন ক্লাস। মানে এটা ইউটিউব র্যান্ডম ভিডিওর মতো না যে ছাইরা দিয়া ঘুমাই গেলাম গা বা ছাইরা দিয়ে অন্য কাজ করতে থাকলাম। এগুলো করলে কিন্তু তাইলে এই ক্লাসের কোনো ফজিলত আসবে না, ফজিলত হাসিল হবে না। সো আমাদের কি করতে হবে? আমরা ক্লাস করব একদম অফলাইন ক্লাসের মতো, গুরুত্বপূর্ণ যা সেটা নোট ডাউন করব। মনে প্রশ্ন আসতে পারে, আমি প্রশ্ন করাকে উদ্বুদ্ধ করি। একটু ধৈর্য ধরো, আমার লেকচারেই দেখবা প্রশ্নের উত্তর পেয়ে যাবা। তারপরে উত্তর না পেলে প্রশ্নটা লিখে রাখো, আমি প্রশ্নোত্তরের সময় দিব, তখন আমাকে প্রশ্ন করবা। তো আমরা আজকে যেই চ্যাপ্টারটা পড়বো, আমি আবারও বললাম, বাংলা ভাষাকে যদি আমরা বুঝতে যাই তাহলে প্রথমে দেখতে হবে তার বাক্যগুলো কিভাবে গঠন হয়। আর বাক্যকে ভাঙলে প্রথমেই পাওয়া যায় শব্দ। তুমি যদি শব্দই না বোঝো, একটা ভাষাকে তুমি কিভাবে বুঝবা? আমি চ্যাটটা এখন অফ করে দিচ্ছি এবং আজকের ক্লাসটা শুরু করছি একটা ছোট্ট একটা গল্প দিয়ে। আমার অনেক বছরের অভিজ্ঞতা আছে রেডিও স্টেশনে কাজ করার। আমি একটা এফএম রেডিও স্টেশনে আরজে হিসেবে ছিলাম, রেডিও ঢোল 94.0 এফএম, যেটা ছিল বাংলাদেশের অনলি রক স্টেশন। তো বাংলাদেশে বাংলা ভাষাকে যারা বিকৃত করেছে, সত্য কথা যেটা আমাদের বহুল প্রচলিত বাংলা ভাষার বিকৃতি এনেছে, তার মধ্যে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে হচ্ছে আমাদের দেশের আরজেরা বা যারা হচ্ছে রেডিও জকি।
আমি নিজেই পেশার সঙ্গে ছিলাম, তারপরেও আমার বলতে দ্বিধা নেই। সো বাংলাদেশের একজন তথাকথিত শিল্পী, আমি তার নাম উল্লেখ করতে চাই না, আজ থেকে অনেক বছর আগে, যিনি খুবই বিকৃতভাবে বাংলা উচ্চারণ করে গান গাইতো। তো সে ইংলিশ মিডিয়ামে পড়তেই পারে, এটার সাথে ইংলিশ মিডিয়ামে পড়া না পড়ার কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের একজন অনেক বিখ্যাত একজন অ্যাক্টর, ইরেশ জাকের, আলী জাকেরের ছেলে ইরেশ জাকের স্কলাস্টিকায় পড়ছে। এটা কোনো সেন্স মেক করে না। ইরেশ জাকের অসম্ভব সুন্দর বাংলা বলে। আমার ফ্যামিলিতেও ইংলিশ মিডিয়ামে পড়া অনেক মানুষ আছে যারা খুব সুন্দর বাংলা বলতে পারে। আমি একটু আগেও এতক্ষণ আমার একটা ফ্রেন্ডের সাথে ছিলাম, মানে দেখা করেছিলাম আর কি, সে এসেছিল আমার অফিসের এখানে। ও ইংলিশ মিডিয়ামে পড়ছে, কিন্তু বাংলা খুব সুন্দর করে বাংলা বলতে পারে। এটা আসলে নিজের ব্যাপার। তো সেই আর্টিস্ট, বা সেই আর্টিস্ট শব্দটা আমি তার ক্ষেত্রে ব্যবহার করব না, একজন সঙ্গীত শিল্পী। তো তিনি হচ্ছেন ইন্টারভিউতে বলেছিলেন আমি বাংলা বেলতে পারি না। এখন এটাকে যেন একটা ট্রেন্ড, মানে এটা হচ্ছে দাসত্ব বা চাকরামির সবচেয়ে মানে সর্বনিম্ন স্তর, চাকরামির সর্বনিম্ন স্তর। মানুষ যখন দীর্ঘ সময় দাস থাকে, এটা গবেষণায় প্রমাণিত, তখন একটা সময় পর সে মনিবের আচার আচরণগুলোকে সে অনেক ক্যানানাইজ করে, বা এটা বাংলায় বললে কি বলা যায়, যে এটাকে অনেক একদম মানে মনে করে যে দেবতার আচার আচরণের মতো, বা এটাই বোধহয় সত্য, এটাই দৈব বাণীর মতো সে মনে করে। তো এইটা আমাদের ক্ষেত্রে হয়েছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, বাংলাদেশের একটা প্রথম সারির ব্যাংক ইস্টার্ন ব্যাংক, যারা বছরের পর বছর নিজেদের নামের বানানটা ভুল করে লিখতো, যারা ইস্টার্ন বানানটা লিখতো মূর্ধন্য ন দিয়ে, কিন্তু এটা নিয়ে হয়তোবা এত বড় একটা ব্যাংকেরও কোনো মাথা ব্যথা ছিল না। ইস্টার্ন ব্যাংক যদি ওর ইংলিশ বানানটা ভুল করতো, ইস্টার্নকে যদি ও ASTERN লিখতো, বা EASTARN বা TURN এইভাবে ইস্টার্ন লিখতো, তাহলে দেখতা যে জাত গেল জাত গেল জাত গেল জাত গেল শুরু হয়ে যেত। ঠিক আছে, ফকির এই সেই ফালতু এসব কথাবার্তা চলে আসতো। মূর্খ, কিছু পারে না। কিন্তু যে বাংলাটা পারছে না, মানে এটা কিন্তু এর চেয়ে দুঃখজনক আর কোনো কিছু নাই। আর যেই মুহূর্তে, মানে যতদিন পর্যন্ত তুমি আসলে নিজের সংস্কৃতিকে বা নিজের জিনিসকে তুমি ভ্যালু করতে তুমি নিজেই পারো না, তাহলে আরেকজন তোমাকে কোথা থেকে ভ্যালু করবে, বা আরেকজন তোমাকে কোথা থেকে কি করবে? মানে তুমি নিজেই হচ্ছে, তোমাকে মনে করো তুমি একটা থার্ড ক্লাস, তাহলে তুমি কেমনে ফার্স্ট ক্লাস হবা ভাই? আরেকজন তোমাকে কিভাবে ফার্স্ট ক্লাস হিসেবে ট্রিট করবে? প্রথমে আমাদের জয় পরাজয় যেটাই হয়, এটা হেনরি ফোর্ডের আমার খুব প্রিয় একটা লাইন, সেটা হলো জয় বা পরাজয় যেটাই হয় না কেন, সেটা প্রথমে শুরু হয় আমাদের মাইন্ড থেকে। এই লাইনটা পড়েছিলাম আহ ২-৩ বছর আগে, মনে পড়ে একটা বই, ওয়াইল ইব্রাহিমের লেখা, অ্যাডিকশন নিয়ে একটা চমৎকার একটা বই, বিট ইট, অস্ট্রেলিয়ান একজন রাইটার ওয়াইল ইব্রাহিম। সো তিনি হচ্ছেন এই বইটা লিখেছিলেন। তো ওই বইটার মধ্যে হচ্ছে তিনি আহ মানে এই উক্তিটা প্রথমে আসে যে তোমার জয় কিংবা পরাজয় যেটাই হোক, এটা ফার্স্টে কিন্তু হয় তোমার মাইন্ডে, প্রথমে তোমার মনেই হয়ে যায় প্রথম জয় বা পরাজয়টা, আরে আমি কি পারুম। আবার আরেকটা জিনিস হয় যে মানুষ এক্সপেক্ট করে, বা সে ভাবে যে আরে ধুর, আমি হাইরেই যাবো গা। আবার মনে মনে সে চায় যে সে জিতবে। তুমি চাচ্ছ জিততে, তুমি চাচ্ছ তুমি A+ পাবা, এই করবা সেই করবা। আবার তুমি মনে মনে ধরে নিচ্ছ তুমি আলটিমেটলি মারবা ডাব্বা, বা তুমি ভালো করতে পারবা না, বা তুমি নিম্নমানের, তাইলে কেমন হবে? ফার্স্টে বিশ্বাস করতে হবে। বিশ্বাস থেকে আমাদের পরিবর্তন শুরু হবে। চলো ক্লাসে চলে যাই। আমরা চলে যাচ্ছি আমাদের আজকে শব্দ শ্রেণীতে। শব্দ শ্রেণী পড়ানোর আগে আমি ছোট করে আমার পরিচয়টা একটু দিয়ে নেই। এইখানে আমার ছবিটা দেখতে পাচ্ছ, আলাদা করে আর ছবি দিলাম না। আমি প্রায় 12 বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতার সঙ্গে রয়েছি, অফলাইন অনলাইন নানা প্ল্যাটফর্মেই আজকে অনেক দিন ধরে পড়ানো হয়েছে। আমি পড়াশোনা করেছি, তোমাদের বয়সে ছিলাম হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজে, পরে পড়াশোনা করেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে, এবং বাংলা নিয়ে খুব দীর্ঘ সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। হোস্টিং এর সঙ্গে একটা সময় ধরে ছিলাম, সময় টেলিভিশনে একটা প্রোগ্রাম হোস্ট করেছি বেশ কয়েক বছর। আর এমনিতে রেডিওতে কাজ করার বেশ কয়েক বছরের অভিজ্ঞতা আছে উপস্থাপক হিসেবে আর কি। রেডিও ঢোল 94.0 FM আমি একজন আরজে ছিলাম, বা রেডিও জকি যেটাকে বলে। বাংলা শব্দ ভান্ডারকে আমরা মোটা দাগে ৩টা বিবেচনায় ভাগ করতে পারি। আজকের ক্লাসটা করার পরে বাংলা শব্দ ভান্ডার নিয়ে আর কোনো কিচ্ছু কোনোদিন আর পড়া লাগবে না, এটা আমি বলে দিলাম। বেসিক কনসেপ্ট নিয়ে যা আছে, এটা আর কোথাও এইভাবে, আমি জানি না কোনো অনলাইন প্ল্যাটফর্মে আছে কিনা, আমার জানা নেই। এবং আমি বলতে পারি যে আজকের ক্লাসটার পরে আর পড়া লাগবে না। তাই একদম আটঘাট, মানে কি বলবো, যে মানে খুব প্রস্তুতি নিয়ে বসো, জোরালো প্রস্তুতি নিয়ে আজকের ক্লাসের শেষ পর্যন্ত একদম ফুল কনসেন্ট্রেশন থাকতে হবে। আমরা বাংলা শব্দ ভান্ডারকে মোটা দাগে ৩ ভাগে ভাগ করতে পারি। ফার্স্টে আসে উৎস বিবেচনায়, যে এটা কোথা থেকে এসেছে। মানে ধরো একটা শব্দটাকে তো আমি ভাগ করবো, বাট এটা তো অনেক ভাগে ভাগ হতে পারে, তাই না? এখন ধরো তোমার পরিচয় কি, অনেকভাবে পরিচিত হতে পারে। তোমার বংশ মর্যাদায় একটা পরিচয় আসতে পারে, তোমার ধর্মের ভিত্তিতে একটা পরিচয় আসতে পারে, তুমি কোন ভাষায় কথা বলো
সেটার ভিত্তিতে একটা পরিচয় আসতে পারে। তুমি কোন দেশের সেটার ভিত্তিতে পরিচয় আসতে পারে। স্কুল, কলেজ, নানা বিষয়ে পরিচয় আসতে পারে। তো উৎস বিবেচনায় হচ্ছে তোমার পরিচয় আসে। তারপরে আসে গঠন বিবেচনায়, যে ওই শব্দটা আসলে কিভাবে গঠিত হচ্ছে। এরপরে আসে ওটা পার্টস অফ স্পিচ, যে ওটা কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত, বা ওটা কোন পদের মধ্যে পড়েছে। ওটা কি বিশেষ্য, নাকি ওটা বিশেষণ, না কি ওটা, নাকি ক্রিয়া, না ক্রিয়া বিশেষণ, কি ওটা। এটার উপর ভিত্তি করে আরো কিছু জিনিস আসে। তো আমরা আজকে এই ৩টা ধরন নিয়েই পড়বো। এবং তোমাদের যেটা হয় এইচএসসি তে, তো তোমাদের হচ্ছে বাংলায় পিছিয়ে গেছো, বাংলায় বই কি কিনবা, অনেকেই বলছে বাংলা বই কেনার জন্য। আমি বলবো আহ ভাষা শিক্ষা বইটাকে আমার কাছে বেশ ভালো সবসময় মনে হয়। বইটা যদিও একটু বোরিং স্টাইলে লেখা দেখলে মনে হয়, কিন্তু এত সমৃদ্ধ বই আমি আর দেখিনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ভাষা রীতি বইটাও বেশ ভালো। এছাড়া বাজারে আরো অনেক ভালো বই আছে, তোমার কাছে যেইটা ভালো লাগে তুমি কিনতে পারো। আর শিখর প্র্যাকটিস বুক, শিখর ক্লাস যদি তুমি ফলো করো, আমি এতটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি আমি তোমাকে, তুমি ইনশাল্লাহ এইচএসসি তো A+ পাবা, তুমি অ্যাডমিশনেরও তোমার 80% কাভার হয়ে যাবে। পরবর্তীতে তুমি যখন আবার অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হবা বা অ্যাডমিশনের ক্লাস করবা, তখন তুমি নিজেই দেখবা যে তুমি তার 80% বাংলা তুমি আগেই শেষ করে আসছো। সো আমি বলতে পারি যে ক্লাসে ফুল মনোযোগ দেওয়াটা এখন খুব বেশি গুরুত্বপূর্ণ। আর আমাদের তো এসএসসি তে ছিল হচ্ছে এমসিকিউ, এইচএসসি তে তো এমসিকিউ নাই। তো এটা তো ভালো আছে, এটা মন্দও আছে। ভালো কি? ভালো হচ্ছে যে ভাই কিছু তো একটা নাম্বার দেওয়ার জায়গা থাকে, কিছু তো একটা লেখা দিয়ে আসছি। মন্দ হচ্ছে যে আমার অনেক সময় একটা জিনিস মাথায় না আসতে পারে, আমি হয়তো বা ওই 4টা অপশন দেখলে আমার একটা মনে পড়ে যায়, কিন্তু এইটা তো এই সুযোগ তো এইচএসসি তে নাই। এইচএসসি তে তো তুমি রচনামূলক লিখবে, তোমার মনে করেই লিখতে হবে। আচ্ছা, চলো আমরা চলে যাই ওখানে। বাংলা যারা পিছিয়ে পড়ছো কোনো চিন্তা নাই, জাস্ট এখন এখান থেকে আগাইতে থাকো। বাংলা শব্দ ভান্ডারকে উৎস বিবেচনায় আমরা 4 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা মেহেদী, আমরা কয়টার দিকে মাগরিবের ব্রেকটা দিলে ভালো হয় ওদেরকে? হ্যাঁ, একটু দেখে আমাকে একটু কাইন্ডলি বলো তো, তুমি যখন বলবো আমি তখনই দিয়ে দিব ওদেরকে। বাংলা শব্দ ভান্ডারকে উৎস বিবেচনায় আমরা 4 ভাগে ভাগ করতে পারি, মানে কোন জায়গা থেকে শব্দগুলো এসেছে। আমি একটা উক্তি অনেক বলে থাকি, হ্যাঁ, লালনীল দীপাবলিতে এই উক্তিটা ছিল হুমায়ুন আজাদের লেখা, যে বাংলা হচ্ছে সংস্কৃতের দুষ্টু মেয়ে। মানে ঠিক আছে, আমরা 20 থেকে দিয়ে দিব, 14 বাজে তো। So, আমি এখানে অল্প একটু আলোচনা করি। বাংলা হচ্ছে সংস্কৃতের দুষ্টু মেয়ে। দুষ্টু মেয়ে কি করেছে? সে মাকে পুরোপুরি, মায়ের সব কথা সে শুনে নাই। মা যেই পথে গিয়েছে বা যেভাবে বলেছে সবকিছু শুনে নাই। কোথাও সে একটু বেঁকে গেছে, একটু তার একটু চঞ্চলতা দেখিয়েছে। এই হলো গিয়ে বাংলা। সংস্কৃতের দুষ্টু মেয়ে। সংস্কৃতের থেকে সে একটু ছাপিয়ে গেছে, একটু সরে গেছে কিছু জায়গাতে। এরপরেও সংস্কৃতের সঙ্গে তার একটা গভীর সম্পর্ক রয়েছে। মা তো দিন শেষে, তাই মায়ের অনেক চরিত্র সে নিজের মাঝে নিয়ে নিয়েছে, ধারণ করে ফেলেছে। না চাইলেও আমরা যেটা করি আমাদের বাবা মার কাছ থেকে ওটা হয়ে যায় কিন্তু। যেমন মানুষ জেনেটিক্যালি যদি বাবা মা অনেক ঠান্ডা মাথার থাকে, সন্তানও ঠান্ডা মাথার হয় বেশিরভাগ সময়। যদিও আহ তার তো গ্রেটার ফ্যামিলি থেকে সে অন্য কারো ক্যারেক্টারিস্টিক্সও পেতে পারে। বাবা মা লম্বা হলে সন্তানও লম্বা হয়, বাবা মা খুব সুন্দর গান গাইলে সন্তানও খুব সুন্দর গান গায়, এরকম হয়। তো সেই বাংলাকে যদি কন্যা ধরো, তবে তার মা হচ্ছে সংস্কৃত। তো এই মেয়ে সংস্কৃতের অনেক কিছু তো সে নিয়ে নিয়েছে, সেগুলোই হলো তৎসম শব্দ। যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় অবিকৃত অবস্থায় আছে, মানে কোনো চেঞ্জ হয় নাই, সংস্কৃততে যেভাবে ব্যবহার হতো এখনো সেভাবেই ব্যবহার হয়, সেগুলোকে আমরা বলি তৎসম। তৎ মানে তার, সম মানে সমান। তৎসম মানে তার সমান। কার সমান? সংস্কৃতের সমান। কার সমান? সংস্কৃতের সমান। তাহলে এই তৎসম শব্দের উদাহরণ কি হতে পারে? এই তৎসম শব্দের উদাহরণ হতে পারে চন্দ্র, এই তৎসম শব্দের উদাহরণ হতে পারে গৃহিণী, হতে পারে জ্যোৎস্না, হতে পারে আরো নানা রকম শব্দ। তো এই হলো কি আমাদের তৎসম শব্দ। তদ্ভব শব্দে এসে কাহিনীটা হয়ে গেছে আবার একটু অন্যরকম। তদ্ভব শব্দে গিয়ে তোমার এই তৎসমটা আরো কিছু ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত হয়েছে। বলা যায় গড়ে 7 থেকে 8 কিলোমিটার স্থানের পর আস্তে আস্তে ভাষা পরিবর্তন হতে থাকে মানুষের মুখে। যেইটা হয়ে গেছে, ধরো রংপুরটা হয়ে গেল অংপুর, ওইদিকে উত্তরবঙ্গে যেতে যেতে ভাষাটা একরকম হয়ে গেল। আবার তুমি যদি এইদিকে যেতে থাকো, ধরো ঢাকা কুমিল্লা হাইওয়ে ধরে, ঢাকা চিটাগাং হাইওয়ে ধরে তুমি আগাইতে থাকলাম, ফার্স্টে আসলো ধরো তোমার চাঁদপুরের সাইডটা,
এখানে ভাষাটা যেরকম এর সাথে অনেক মিল, কুমিল্লার ভাষার এর সাথে অনেক মিল, ফেনীর ভাষার, কিন্তু আবার পুরোপুরি একরকম না। যেমন আমার গ্রামের বাড়ি চাঁদপুর, আমি অফকোর্স চাঁদপুরের ভাষা চিনি, কারণ আমার চাচারা তারা হচ্ছে নিজেদের মধ্যে চাঁদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে। তো চাঁদপুরের ভাষাটা আমি খুব ভালো মতো বুঝি। আমি কুমিল্লার ভাষাটা খুব ভালো মতো বুঝি। আমি কুমিল্লা ক্যাডেট কলেজে পড়তাম এবং আমার সার্কেলে কুমিল্লার অনেক মানুষ আছে। আহ, তারপরে নোয়াখালীর অনেক মানুষ আছে, নোয়াখালীর ভাষাটা আমি চিনি। ফেনীর ভাষাটা আমি বুঝি, ফেনীতে আমার অনেক আত্মীয় স্বজন আছে। কিন্তু এই চারটা ভাষা খুব কাছাকাছি হলেও ভাষাগুলোর মধ্যে কিন্তু কিছু পার্থক্য করার মতো চরিত্র আছে, যার জন্য পার্থক্যটা কিন্তু বোঝা যায়। যেমন ধরো, উত্তরবঙ্গের কথাই যদি বলো, যদিও রাজশাহীকে আসলে উত্তরবঙ্গ বলা যায় না পুরাপুরি, কিছু কিছু ক্ষেত্রে যদিও বলা হয়, রাজশাহীর ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে স কে স বলা, স কে স বলা। ধরো যার নাম আসিফ, তাকে বলছে আশিফ, এমন আশিফ, এই যে বলছে। ধরো চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, এখানে একটা কমন জিনিস হচ্ছে প কে ফ বলা। এখন আমি বলছে তুমি কি পারবা, যে তুমি কি ফারবা, ফারবানি, এখন এই যে বলছে ফারবা। এখন নোয়াখালীতে যে দেখা যাচ্ছে জিনিসগুলো আবার অনেক বেশি হয়ে গেছে, ফ থেকে হানি, হানি হয়ে গেছে পানি, হাসটিয়া মানে 5 টাকা, 5 হয়ে গেছে এখানে। কুমিল্লাতে চাঁদপুর বন্ধুটা ছিল, ধরো কুমিল্লা চাঁদপুরেও এটা ওই হাসটিয়াও বলে, তো ধরো এই এখানে এটা চেঞ্জ হয়ে গেল, একেবারেই পরিবর্তিত হয়ে গেল। তো তদ্ভবের ক্ষেত্রে কাহিনীটা হয়েছে কি, ও ফার্স্টে ছিল সংস্কৃত, সংস্কৃত থেকে ও মাঝখানে আরেকটা ভাষাতে আসছে, সেই ভাষাটাকে বলা হয় তোমার অর্ধ তৎসম বলা হতো, আমরা ওইদিকে না যাই, সে প্রাকৃতিতে এসেছে, প্রাকৃত, প্রাকৃত, এটা আরেকটা ভাষা সে মাঝখানে পেয়েছে। এরপরে এইটা থেকে সে হয়ে গেছে তদ্ভব। কেমন? চন্দ্র, চন্দ্র হয়ে গেছে চাঁদ, জ্যোৎস্না হয়ে গেছে জোছনা, গৃহিণী হয়ে গেছে গিন্নি, হস্ত হয়ে গেছে হাত। এই হলো গিয়ে তদ্ভব। আর দেশি শব্দ, দেশি শব্দটা হচ্ছে যে শব্দগুলো আমাদের যে আদিম অধিবাসী যারা ছিল, কোল, মুন্ডা, মানে আর্যরা নয়, অন্য অনার্য যারা ছিল, সে আদিম অধিবাসী যারা ছিল, কোল, মুন্ডা, তো এরা হচ্ছে যেই শব্দগুলো ব্যবহার করতো, এর অনেক শব্দই এখনো রয়ে গেছে। যেমন ধরো কুড়ি, তারপরে ধরো টোপর, টোপর মাথায় দেয় যে বর বিয়ের সময়। তারপরে বলতে পারে ধরো কুলা, যে কুলা দিয়ে চাল। কিন্তু এই বেশিরভাগ শব্দই দেখবা যে ওদের যে শব্দগুলো আমাদের রয়ে গেছে দেশিতে, এই শব্দগুলো আসলে এখনকার জীবনযাত্রায় খুব একটা ব্যবহৃত হয় না। তারপরে ধরো গয়না, গহনা আর কি, গহনা, কিন্তু গহনা বলতে এটা অর্নামেন্টস বোঝানো হয় না, সোনার গহনা না, ওই গহনা দিয়ে বোঝানো হয় নৌকা। তারপরে ধরো তোমার দেশি শব্দের মধ্যে আমি বলতে পারি ডাব, তারপর বলতে পারি পেট, মানে অ্যাবডোমিন, এই পেট। সো এইগুলো হচ্ছে তোমার দেশি শব্দ। তারপরে বিদেশি শব্দ কি? বিদেশি শব্দ হচ্ছে মোট কথা বিদেশি ভাষা থেকে যেগুলো এসেছে সেগুলোই হলো বিদেশি শব্দ। আমরা বিদেশি শব্দ থেকে আমাদের আলোচনাটা শুরু করব। একটু চ্যাটটা ওপেন করি, তোমাদের কাছে জানতে চাই আমরা কি এখন মাগরিবের নামাজের বিরতিতে যাব কি যাব না? কারণ আমি ক্লাসটা করাচ্ছি গুলশান 2 থেকে, শিক্ষক ক্যাম্পাস থেকে, আর তোমরা যুক্ত আছো সারা বাংলাদেশ থেকে। তো ক্লাসটা কি করাবো কি করাবো, মানে ক্লাসটাকে আমরা কি নামাজের ব্রেকটা এখন দিব? হ্যাঁ, নামাজের ব্রেকটা এখন দিব। এখন দিব নাকি পরে দিব? এখন একটু লিখে যে এখন না পরে, এখন নাকি পরে, এটা একটু লিখো। আর একটু পরে দিতে বলতেছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা নামাজের ব্রেকটা, এখন তো 20 বাজে, তাহলে মেহেদী আমরা ওদেরকে নামাজের ব্রেকটা 25-এ দিচ্ছি, 25-এ দিচ্ছি নামাজের ব্রেকটা আমরা 25-এ দিচ্ছি। মেহেদী আমাদের এই ক্লাসটা কয়টা পর্যন্ত? 6:30 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমরা 25-এ দিচ্ছি নামাজের বিরতিটা, একটু চ্যাটটা পজ করে দিই। আচ্ছা, তো এখন আমরা যেটা বলতেছি 25-এ দিচ্ছি, জাস্ট 5 মিনিট পরে। বিদেশি শব্দ, আমাদের এখানে ব্রিটিশরা এসেছে, আমাদের এখানে পর্তুগিজরা এসেছে, আমাদের এখানে আহ ডাচরা এসেছে, যাদেরকে আমরা বলি ওলন্দাজ, মানে ডাচ মানে নেদারল্যান্ডস এর যারা, তারা এসেছে। আমাদের এখানে অনেক মুসলিম আছে, সেই মুসলিমদের কারণে মুসলিমদের ধর্মগ্রন্থগুলো লেখা আরবিতে। আমাদের এখানে পাকিস্তানে, মানে পাকিস্তানের সঙ্গে আমরা একসময় একটা দেশ ছিলাম, আমরা ছিলাম পাকিস্তানের একটা পার্ট ছিলাম। তো উর্দু ভাষাও, এখানে নানা রকম উর্দু শব্দ এসেছে। আবার আহ ইসলামের অনেক বড় বড় কিতাব, যেগুলোর ব্যাখ্যা, বিশ্লেষণ এবং অনেক কুরআনের তাফসির উর্দু ভাষায় লেখা ছিল প্রথমে, বাংলায় লেখা হয়েছে পরে। তো সেই কারণে অনেক ভাষা এসেছে এখানে। এখানে বলিউডের কালচারে একদম চারিদিকটা ভরে গেছে।
ভরে গেছে চারিদিকটা। অনেক হিন্দি শব্দ এসেছে। আর এখন ইন্টারনেটের কারণে বা এখন আসলে যেহেতু আমাদের আন্তর্জাতিক ভাষা হচ্ছে ইংরেজি, সো ইংরেজির কারণে আমরা অনেক অনেক ইংরেজি শব্দ নিজেদের মধ্যে নিয়ে নিয়েছি। এই হলো কথা। সো আমরা সেই শব্দগুলোকেই বিদেশি শব্দের মধ্যে ফেলে থাকি। যেমন ধরো এই যে আমি বললাম নামাজের বিরতি। এখন নামাজ, নামাজ তো দেশি শব্দ না। আচ্ছা একটু চ্যাটটা ওপেন করো তো মেহেদী, ওদের কাছে জানতে চাইতে যে নামাজ বললাম, নামাজ কোন ভাষার শব্দ? লিখো তো। নামাজ শব্দটা কোন ভাষা থেকে এসেছে? কোন ভাষা থেকে এসেছে নামাজ শব্দটা? হিন্দি না উর্দু না কি? নামাজ শব্দটা কোন ভাষা থেকে এসেছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। নামাজ শব্দটা এসেছে ফার্সি থেকে, আরবি নয়। আরবিটা হচ্ছে সালাত, আরবিতে নামাজ না, নামাজ। রোজা, এই শব্দটা এসেছে কোথা থেকে? এই শব্দটা এসেছে ফার্সি থেকে। তারপরে ইংরেজিতে সেটা, সরি আরবিতে সেটা হচ্ছে সাওম। এখন এইরকম আরো কত রকম শব্দ আছে। আমরা যদি বলি আচ্ছা, একটা আমরা শব্দ আজকালকার দিনে অনেককে ব্যবহার করতে শোনা যায় অনেক সময়। আহ সেটা বলে বোধহয় যে, শব্দটা আমি শুনছি, আহ জিজু, এরকম কিছু একটা বলেছে। এটা এটা কোন ভাষা থেকে আসছে? এটার মানে কি? হ্যাঁ, এটার মানে কি বলো তো? কোনগুলো নোট করব? যেটা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় ওইটাই নোট করবা, আমি যা যা বলছি। এক্স্যাক্টলি, হিন্দি, হিন্দি, হিন্দি। এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ, এটার মানে হচ্ছে দুলাভাই। একজন জিজ্ঞাসা করেছে যে বাংলা, হুম, 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 ফার্সি আর ফরাসির মধ্যে পার্থক্য কি? এটা বলেই আমরা নামাজের বিরতিতে চলে যাব। ফার্সি হচ্ছে যেই ভাষাগুলো মানে পারস্য থেকে এসেছে, অর্থাৎ ইরান ওই সাইড থেকে এসেছে। আর ফরাসি ভাষা হচ্ছে যেগুলো ফ্রেঞ্চ ওয়ার্ড, মানে যেগুলো হচ্ছে ফ্রান্স যেই ভাষায় কথা বলে সেই ভাষা থেকে এসেছে। আর পার্সিয়ান বা ফার্সি শব্দ মূলত ইরান যেই ভাষায় কথা বলে ওখান থেকে এসেছে। ঠিক আছে? সো এই হলো গিয়ে আমাদের মেইন বিষয়। নামাজ নাকি নামাজ, আইনস্টাইন বলেছে কোনটা সঠিক? আইনস্টাইন দুর্ভাগ্যজনকভাবে দুইটার একটাও সঠিক না। বাংলা একাডেমির মানে মানসিকভাবে অসুস্থ কিছু বানান বাংলা একাডেমি বানায়। বাংলা একাডেমি এটাকে বানাইছে এরকম নমাজ, এটা নাকি নমাজ, এটা নাকি মাগরিব না, এটা নাকি মগরেব। তো কিছু আসলে মানসিকভাবে বিকৃত মানুষজন বোধহয় এই ধরনের বানানগুলোকে সৃষ্টি করেন বলে আমার মনে হয়। কে মগরেব বলে বা এটা কিভাবে মগরেব হয়, এটাকে বানিয়েছেন জাহান্নম। বাংলা একাডেমির বানান দেখলে আসলে মানে হাসুম না কান্দুম আমি নিজেও বুঝি না। এখানেই শেষ না, নতুন তারা আসলে কাজ না থাকলে যেটা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের, কাজ নাই কি করবে? কিছু একটা তো করতে হবে, মাসে মাসে শুধু বেতন তুলে। জর্মন, জার্মানকে বানাইছে জর্মন। নুডলস, নুডলস কে বানাইছে নুডল। তো যাই হোক, এসব বানান তাদের কাছেই থাকুক। আমরা এসব বানান নিয়ে হচ্ছে আসলে দেখতে চাই না। বাংলা একাডেমি একটা নিম্নমানের একটা থার্ড ক্লাস প্রতিষ্ঠান, এটার কোনো ওরকম ভূমিকাও নাই। একটা কিছু প্রকাশনা প্রতিষ্ঠান যেখানে চেষ্টা তদবিরে গরু ছাগল এনে ওখানে বিভিন্ন উপাধি দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। সো আমরা ওগুলো নিয়ে আসলে মানে হু কেয়ার্স, ওই বানান বানাচ্ছে না কি করছে, কিছু তো একটা করতে হবে, মাসে মাসে বেতন তো তুলে। যাই হোক, আমরা হচ্ছে এতটুকু রাখলাম আমাদের আপাতত আহ মানে ক্লাস। আমরা হচ্ছে এখন নামাজের বিরতিতে চলে যাচ্ছি। আমরা ঠিক 5:36 আমরা ফিরে আসব। ঠিক আছে? 5:36 আমরা ফিরবো। হ্যাঁ, 5:36 আমরা ফিরবো। আর এসে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, যেহেতু বানানের কথাই এসেছে আর বাংলা একাডেমির কথা এসেছে। এই আহ, ঈদ আর ঈদ, এইটার কাহিনীটা কি? এটা আমি একটু তোমাদের কাছে জানতে চাবো, কোনটা শুদ্ধ আর কোনটা হচ্ছে ভুল। চলো আমরা চলে যাচ্ছি নামাজের বিরতিতে। ঠিক 5:36 আমরা ফিরবো।
একজন লিখেছে নাজিফা যে এনিবডি হিয়ার সিইং মাই কমেন্ট আই এম ইভা। কেউ কি কারো কমেন্ট দেখছে? মেহেদি, তোমরা কেউ কারো কমেন্ট আসলে দেখো না, তোমাদের সব কমেন্ট আমি একাই দেখি শুধু। সো ওভাবেই দেওয়া আর কি জিনিসটা। আচ্ছা, সবাই চলে এসেছে। আমি এই ঈদ আর ঈদের কাহিনীটা নিয়ে একটু কথা বলি, তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। ঈদ এই শব্দটার উৎপত্তি হচ্ছে আরবি, আরবি ভাষা। তো বাংলা একাডেমি কিভাবে তাদের নিজেদের কাজেই হচ্ছে তোমার বিতর্ক সৃষ্টি করে, বাংলা একাডেমির একটা ছোট্ট বই আছে, একটা পুস্তিকা, সেটা হলো বাংলা ভাষার বানান রীতি নিয়ে, যেটাতে স্পষ্ট লেখা আছে বিদেশি শব্দে দীর্ঘইকার বা দীর্ঘই এগুলো বসবে না। ঠিক আছে? তো ফলশ্রুতিতে কি হলো? তার মানে তো ঈদ এটা তো বিদেশি শব্দ, এটা তো দীর্ঘইকার বসার কথা না। এমনকি বাংলা একাডেমি নিজের নামটাও হচ্ছে এইভাবে লিখতো। দেখো, ওর মানে বানান রীতিতে লেখা আছে বিদেশি শব্দে দীর্ঘইকার বসতে পারবে না, আবার ও নিজে এইভাবে লেখে। 50 বছর পর তার ভাবোদয় হলো, তার মাথার মধ্যে তার মনে হলো যে না, এটা হচ্ছে ভুল হচ্ছে। 50 বছর পর একাডেমি বানানটা চেঞ্জ করলো, এখন বাংলা একাডেমি বানান দেখবো হ্রস্বইকার দিয়ে লেখে। আর ঈদ বানানটা নিয়েও 50 বছর পরে তাদের ঘুম ভাঙলো। একদম আসলে 50 বছর পরে, মানে বলার জন্য বলতেছি না, 50 বছর পর তার ঘুম ভাঙলো। সেই ঈদ বানানটাকে সে হচ্ছে তোমার হ্রস্বই দিয়ে লিখলো। ভাবা যায় এটা? তো এই হচ্ছে আমাদের ঈদ আর ঈদের ব্যাখ্যা। এনিওয়ে, আমরা হচ্ছে এখন চ্যাটটা অফ করে দিচ্ছি আবারও। আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। অনেকেই ক্লাসে মাঝখানে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা। তাহলে এখানে শুদ্ধ বানান কোনটা হবে? বাংলা একাডেমির রীতি অনুযায়ী এই হ্রস্বই দিয়ে হচ্ছে শুদ্ধ বানান হবে। বাংলা শব্দ ভান্ডারকে গঠন বিবেচনায় আমরা দুই ভাগে ভাগ করি। অর্থাৎ একটা শব্দ সেটা কি মৌলিক, অর্থাৎ মৌলিক শব্দ হলো মৌলিক কি? তোমরা নিজেরা সবাই মৌলিক পদার্থ বোঝো। মৌলিক পদার্থ মানে যে পদার্থটাকে আর ভাঙা যায় না, ওটাই হলো মৌলিক পদার্থ। মৌলিক শব্দও তাই, ওই শব্দটাকে আর ভাঙা যায় না। ওই শব্দটা নিজেই নিজের একটা একক সত্তায় বিরাজ করে। সাধিত শব্দ কোনটা? যেটা হচ্ছে ধরো অন্য কোনো ভাবে গঠিত হয়েছে, সেটা হতে পারে সমাসবদ্ধভাবে গঠিত হয়েছে, কিংবা উপসর্গযোগে গঠিত হয়েছে, কিংবা প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে, সেগুলোকে আমরা বলে থাকি সাধিত শব্দ। আর বাংলা শব্দভাণ্ডারকে পদ বিবেচনায় আমরা নানা রকম অবস্থায় দেখতে পাই। বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগ, এইভাবে আমরা 8 ভাগে শব্দ শ্রেণীকে ভাগ করতে দেখি। তো বাংলা শব্দভাণ্ডারকে পদ বিবেচনায় যে 8 ভাগে ভাগ করা হয়, সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। যেই 8 ভাগে ভাগ করা হয় বাংলা শব্দভাণ্ডারকে পদ বিবেচনায়। এবারে আমরা প্রথমেই চলে আসি বিশেষ্য পদে। বিশেষ্য পদ হচ্ছে যেটা দিয়ে কোনো কিছুর নাম বোঝায়, তাই না? আমরা নাউন সবাই পড়েছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। সো সেই নাউন, তো এটা কি? এটা দিয়ে কোনো কিছুর নাম বোঝানো হচ্ছে। এটা আমার নাম, তোমার নাম হতে পারে, ধরো আব্দুল্লাহ, এটা বিশেষ্য। কোন একটা দ্রব্য সামগ্রীর নাম, ধরো আমি বললাম যে কলম, এটা একটা বিশেষ্য পদ। স্থানের নাম গুলশান 2, বিশেষ্য পদ। কোনো গুণ বা অবস্থা, কান্না বললাম বা হাসি, এটা একটা বিশেষ্য পদ। বিশেষ্যকে আমরা আবার 6 ভাগে দেখতে পাই। নাম বিশেষ্য, জাতি বিশেষ্য, বস্তু বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, এগুলো। আচ্ছা, এগুলো কিছুই না, এগুলো ছিল খুবই সহজ। সেটা হচ্ছে তোমার নাম বিশেষ্য কি? যেখানে আমরা দেখতে পাই কোনো কিছুর নাম, সেটা নানা বিষয়ের নাম হতে পারে। সেটা হতে পারে ব্যক্তির নাম, হতে পারে সেটা কোনো স্থানের নাম, নদীর নাম, মাসের নাম, কিংবা দেশের নাম। এটা হচ্ছে নাম বিশেষ্য। এরপরে আসি আমরা কি? জাতি বিশেষ্য। জাতি বিশেষ্য দিয়ে আমরা দেখতে পাই যে তোমার কোনো বিশেষ নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা জিনিস, এগুলোর নাম বোঝাবে না। সেখানে আমরা দেখতে পাবো যে প্রাণী কিংবা অপ্রাণী, এদের সাধারণ মানে একটা জাতকে বোঝাবে, একটা জাতকে। যেমন ধরো মানুষ, এটা তো একটা জাত। গরু, এটা একটা জাত। আবার ধরো ফুল, ফল, পাহাড়, পর্বত, এগুলোই হচ্ছে আমাদের জাতি বিশেষ্য। এরপরে আমরা আসছি যে আহ বস্তু বিশেষ্য কাকে বলে? সেটা হচ্ছে কোনো দ্রব্য বা বস্তুর নামকে আমরা বলবো বস্তু বিশেষ্য। যেমন ধরো এটা যে কোনো বস্তু হতে পারে, এই যে কলম, এটা বস্তু বিশেষ্য। অনেক কিছু হতে পারে, আমার এই যে টি শার্ট, চশমা, এই সবই হচ্ছে কি? বস্তু বিশেষ্য। তারপরে তোমার আমরা আসি যে যখন সমষ্টিকে বোঝায়, যেমন ধরো মিছিল, যেমন ধরো বাহিনী, সেনাবাহিনী কিংবা নৌবাহিনী, বা ধরো পরিবার, বা ধরো আহ ঝাঁক, মশার ঝাঁক, এরকম। এটাকে বলা হয় কি? এই সমষ্টিকে বলা হয় সমষ্টি বিশেষ্য। এরপর সে গুণ বিশেষ্য। গুণ বিশেষ্যকে তোমরা অনেকে বিশেষণের সঙ্গে প্যাচ লাগায় ফেলো। আচ্ছা, আমাদের একটা জিনিস দেখতে হবে, বিশেষণ পদ সেই শব্দটাই হয় যেটা কোনো সর্বনাম বা বিশেষ্যর দোষ, গুণ, অবস্থা, এগুলো বলতে পারে। যেমন দেখো,
সরলতা, আমি বলছি যে এটা একটা বিশেষ্য, গুণ বিশেষ্য। এখন এটা কখন বিশেষণ হতে পারে? আমি বললাম যে লোকটি খুব সরল। লোকটি এটা হচ্ছে বিশেষ্য পদ। লোকটি কেমন? লোকটি হচ্ছে সরল। তার মানে কি? লোকটার একটা গুণ বললাম। এটা হলো বিশেষণ পদ, সরল। তারপরে আমি এখানে বললাম দয়া, এটা বলছি গুণ বিশেষ্য। আমি বললাম লোকটি খুব দয়ালু। তার মানে কি? লোকটি এটা হচ্ছে বিশেষ্য, তার গুণ বললাম। এটা হচ্ছে আমার গুণ বলার কারণে দয়ালুটা হয়ে গেল বিশেষণ। কিন্তু দয়া এটা তো হচ্ছে গুণটার নাম। তারপরে ধরো আনন্দ, এটা বিশেষ্য। আমি বললাম যে লোকটি খুব আনন্দিত, বা লোকটি খুব মানে আনন্দিত চিত্তে গিয়েছে, এরকম। তাহলে এটা কি হলো? এটা হলো বিশেষণ। তারপরে ধরো আমি যদি বলি যে আচ্ছা এই এক্সাম্পলই যথেষ্ট, আর এক্সাম্পল না দিই, অনেক কিছু আছে কন্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বিশেষ্যর ক্ষেত্রে বোঝায় নাম, আর বিশেষণের ক্ষেত্রে ওটা কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ অবস্থা এগুলা বুঝাইতে হবে, নাহলে ওটা বিশেষণ হবে না। তাই এই গুণের নাম দেখে ঠাস করে কনফিউজড হয়ে যাবে না যে এটা কি বিশেষ্য নাকি বিশেষণ। আরে আমাদের তো প্রথমে একটু চেক করে দেখতে হবে যে এটা কি কোনো বিশেষ্য বা কোনো সর্বনামের দোষ গুণ অবস্থা প্রকাশ করতে পারে। যেমন ধরো তুমি যদি বলো যে লোকটি খুব দয়া, এটা হয়। লোকটি খুব আনন্দ, এটা হয়। লোকটি খুব সরলতা, এটা হয়, হয় না। কিন্তু লোকটি খুব দয়ালু, এটা হয়। লোকটি বেশ আনন্দিত, এটা হয়। লোকটি অনেক সরল, এটা হয়। তাহলে ওগুলো হচ্ছে বিশেষণ, আর এগুলো কি? এগুলো হচ্ছে বিশেষ্য। আর কোনোদিন জীবনে আশা করি তোমরা এই গুণ বিশেষ্য আর বিশেষণের মধ্যে প্যাচ লাগাবা না। এবারে আমরা আসছি যেই বিশেষণ দিয়ে আমরা, এটা ওই যে ক্রিয়া, এটা অনেকে কাজের সাথে প্যাচ লাগায় ফেলায়, ঠিক আছে? যে এটা ক্রিয়া বিশেষ্য কোনটা? কোন ক্রিয়া বা কাজের নাম বোঝায় সেটাকে আমরা ক্রিয়া বিশেষ্য বলি। যেমন ধরো পাঠ করা বা পাঠ, পাঠ হচ্ছে ভাই পড়া যেটা। তো পঠন এটা কি? পাঠ যে করা হয় ওই কাজটারে বলা হয় পঠন। ভোজ, খাওয়া। ভোজন, খাওয়ার যে কাজ ওটাকে বলা হয়। তারপরে ধরো একে মানে এরকম আর কি যে এটা পাঠান, আর বললাম যে পাঠানো হয়েছে, কাজ কিন্তু বোঝাচ্ছে না, পাঠানো হয়েছে নাম বোঝাচ্ছে, একটা কাজের নাম বোঝাচ্ছে, পাঠানো হয়েছে। এরকম শয়ন, তারপর যে শয়ন মানে কি? শোয়া। শোয়া হচ্ছে ভার্ব, কিন্তু শয়ন কি? শয়ন হচ্ছে তোমার বিশেষ্য, ক্রিয়া নয়, এটা হলো বিশেষ্য। আহ উক্ত শব্দের বিশেষ্য রূপ কোনটা? একটু তোমরা একটু চ্যাটে লিখো তো। মেহেদি একটু কাইন্ডলি চ্যাটটা ওপেন করে দাও তো, ওদেরকে আর পোল না দেই, পোল দেওয়ার মতো সময় নেই, পোলে টেকনিক্যাল গ্লিচ হয়। হ্যাঁ, উক্ত শব্দের বিশেষ স্বরূপ কোনটা দেখি, লিখো তো তোমরা। হুম, লিখো লিখো লিখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার দাও, তাড়াতাড়ি অ্যান্সার দাও, পরের প্রশ্নে চলে যাবো। হ্যাঁ, তাসনিম একাই তুমি এতবার কেন লিখছো? আচ্ছা, এ ডি বি সি সবগুলোই উত্তর আসছে, মানে বলা, উল্লিখিত, বচন, উল্লেখ্য সবগুলোই, তাই তো? তাই তো, তাই তো না? আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা এত কনফিউজড মানুষজন, তাহলে এটা আমি উত্তর দিয়ে দিই। এটা হচ্ছে বচন। উক্ত শব্দের বিশেষ স্বরূপটা কি? উক্ত শব্দের বিশেষ স্বরূপ হচ্ছে বচন। উক্ত মানে কি? উক্ত মানে হচ্ছে যেটা বলা হয়েছে। তো এই কাজটাকে কি বলা যায়? বচন বলা যায়। বচন যেটা বলা হয়ে গেছে, বলা হয়েছে, ওটা কি বলা হয়? বচন। এবারে আমরা আসি প্রচুর, এটার বিশেষ স্বরূপ কোনটি? এইভাবে ভাববা বিশেষ স্বরূপ কোনটা, এটা কিভাবে নির্ণয় করবা। যদিও তোমাদের এটা আসবে না, তোমাদের পরীক্ষায় তো আর অবজেক্টিভ আসবে না, কিন্তু তাও তোমাদের এগুলো শিখতে হবে। যেমন ধরো এখানে আহ আমি যদি বলি যে প্রচুর মাছ আছে, তার মানে বুঝতে পারলাম যে প্রচুর মানে হচ্ছে বিশেষণ, কারণ প্রচুর মাছ আছে, তার মানে ওই বিশেষ্যকে সে সংখ্যা অবস্থা এগুলো বুঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি যে প্রাচুর্য, প্রাচুর্য আছে, এটা হচ্ছে বিশেষ্য। এই যে এটা হচ্ছে বিশেষ্য। আশা করি বুঝতে পেরেছো, বেশিরভাগই ভুল উত্তর দিচ্ছ। প্রাচুর্য এইটা বলতেছো, কিন্তু এটা তো ভুল বানান। প্রাচুর্য এতটুকু বুঝছো তোমরা, ওটার জন্য তোমাদেরকে কংগ্রাচুলেশনস। কিন্তু তুমি তারা ভুল বানান পিক করতেছো, এটা তো না, এটা তো ভুল বানান। এটা প্রাচুর্য, এটা তো হবে না। পরেরটা হচ্ছে মত্ত, এটার বিশেষ্য রূপ কোনটা? যেমন বললাম যে আহ সে হচ্ছে গানে মত্ত। এখন এটার বিশেষ্য রূপ কি হতে পারে? মত হবে না, মাতাও হবে না, মাতা মানে তো মা। এটার উত্তর কি হবে? আচ্ছা, একজন বলেছে কেমনে হলো বুঝতে পারছি না। আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা মনে হচ্ছে মত্ততা, এটা হচ্ছে মত্ততা, এটা মত্ততা। এই যে যদি এটা বলো যে কিভাবে হলো প্রাচুর্য, প্রচুর কি? প্রচুর হচ্ছে, ধরো আমি বলতে পারি যে এই পুকুরে প্রচুর মাছ আছে, মানে কি? এটা কিন্তু অবস্থা, সংখ্যা, এই জিনিসটা বোঝায়। কিন্তু যখন আমি বলছি যে এখানে মাছের প্রাচুর্য,
তার মানে কি, ওই যে প্রচুর থাকা, ওই জিনিসটার নামটা বলছি। তারপরে ধরো এখানে আমি যখন মত্ত বললাম যে সে গানে মত্ত, মত্ততা, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে এই যে মত্ত থাকার এই কাজটাকে বোঝানো হচ্ছে এরকম। তো এই হচ্ছে কথা। এখানে আসলে আমি তো বোঝালামই। হ্যাঁ, চলো আমরা এখন চ্যাটটা অফ করে দিই। আমরা চলে যাই আমাদের পরের অংশে, সেটা হলো বিশেষণ। একটু ফাস্ট যাবো কারণ আরো অনেক কিছু আছে, হয়তো শেষ করতে পারবো না। বিশেষণ কি? বিশেষণ হচ্ছে যেই শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য কিংবা সর্বনামের কখনো গুণ বলবে, কখনো দোষ, কখনো সংখ্যা, কখনো পরিমাণ, কখনো অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ বলে। কেমন? যেমন ধরো সুন্দর ফুল, ফুলটা কেমন? সুন্দর। বাজে কথা, কথাটা কেমন? বাজে। 50 টাকা, টাকাটা কত? কতটা অ্যামাউন্ট কত? 50। সমস্যা, কতগুলো সমস্যা ভাই? 1000 সমস্যা। মাছ, এই ভাই মাছটা কেমন? বাজার থেকে কিনলেন যে? তাজা মাছ। প্রতিটা দিয়েই দেখো হয় গুণ বোঝাচ্ছে, বা দোষ, বা ওটা কতটুকু সংখ্যা, ওটার পরিমাণটা কত, ওটা কি অবস্থায় আছে সেটা বোঝাচ্ছে। এটাকে আমরা বলি বিশেষণ। তুমি ভালো ছেলে, সে খারাপ ছেলে। এই যে ভালো খারাপ এগুলাই। এখানে আমার পকেটে 200 টাকা আছে। এই যে 200 টাকা, কত টাকা? 200 টাকা। এগুলাই হচ্ছে আমাদের বিশেষণ। বিশেষণকে অনেক ভাগে ভাগ করা যায়, আমরা সেগুলো নিয়ে একটু দেখব। প্রথমে হচ্ছে বর্ণবাচক বিশেষণ। বর্ণ জিনিসটা মানে বর্ণ শব্দটাকে যদি আমরা ছোটবেলা থেকে শিখে থাকি যে বর্ণ মানে হচ্ছে অক্ষর, যখন আমরা শিখি যে বর্ণমালা ওইভাবে, কিন্তু বর্ণের এটাই একমাত্র অর্থ না। বর্ণের আরেকটা অর্থ হচ্ছে রং। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা। কার লেখা এটা? এটা হচ্ছে শচীন দেব বর্মনের গান। তো বর্ণে গন্ধে ছন্দে গীতিতে মানে বর্ণ, ওই বর্ণ মানে হচ্ছে রং। তো যেখান থেকে রং বোঝায় ওটাই হচ্ছে বর্ণবাচক বিশেষণ। এখানে আর কিছু পড়ানোর দরকার আছে? নীল, সবুজ, লাল ফিতা, সাদা রিমোট, সব কালো শার্ট, আর কি বলতে পারি আমি? এই যে কালো কলম, সবই হচ্ছে বর্ণবাচক বিশেষণ। রং বোঝালেই বর্ণবাচক শেষ। গুণবাচক কি? যেটা দিয়ে কোনো গুণ বা বৈশিষ্ট্য বোঝাবে। যেমন আমার এই এইচএসসি 26 এর স্টুডেন্টরা, এরা অনেক চালাক, এরা অনেক স্মার্ট। যদি স্মার্ট একটা বিদেশি শব্দ দিয়ে বাদ দিলাম, এরা অনেক চালাক, তাহলে এটা কি? এই চালাকটা হচ্ছে গুণবাচক বিশেষণ। ঠান্ডা পানি, পানিটা কেমন? ঠান্ডা। মানে গুণ বোঝাতে পারে বা বৈশিষ্ট্য বোঝাতে পারে। এটাই হচ্ছে আমার কি? গুণবাচক বিশেষণ। এরপরে আসি অবস্থাবাচক বিশেষণ। এটা হলো কোন অবস্থাতে আছে। দেখো কোন অবস্থায় আছে? ট্রেন, চলন্ত ট্রেন। পদার্থটা কোন অবস্থায় আছে? তরল অবস্থায় আছে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। অবস্থাবাচক বিশেষণে সেই ধরনের বিশেষ্যগুলোকেই বোঝানো হয় যেগুলো বিভিন্ন রকম ফর্মে থাকতে পারে। যেমন ট্রেন, ট্রেন কিরকম ফর্মে থাকতে পারে? ট্রেন চলন্ত থাকতে পারে, ট্রেন তো থেমেও থাকতে পারে। পদার্থ, ও তো তরল হতে পারে, ও গ্যাসীয় বা বায়বীয় হতে পারে, ও কঠিন হতে পারে, তরল পদার্থ। তারপরে ক্রমবাচক যে বিশেষণ দিয়ে ক্রম সংখ্যা বোঝায় তাকে ক্রমবাচক বিশেষণ বলে। ক্রমবাচক কি? ক্রম সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 9, এগুলো সবই ক্রমবাচক সংখ্যা। শেষ। এটা থাকলেই ক্রমবাচক বিশেষণ, কাহিনী শেষ, আর কিছু পড়ানোর নাই। পূরণবাচক বিশেষণ কি? পূরণবাচক সংখ্যা কোনগুলা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এগুলো 34তম, 35তম, 100তম, 200তম, এগুলো হচ্ছে পূরণবাচক সংখ্যা। তো এটা থাকলেই পূরণবাচক বিশেষণ। শেষ। সংখ্যাবাচক, আমরা ক্রমবাচক সংখ্যা থাকলে ক্রমবাচক বিশেষণ, পূরণবাচক সংখ্যা থাকলে পূরণবাচক বিশেষণ। পরিমাণবাচক বিশেষণ, যেটা হলো বিশেষিত শব্দের পরিমাণ বা মাত্রা নির্দেশ করে কিন্তু সংখ্যা নির্দেশ করে না। যেমন আমরা দেখি, যেমন অনেক লোক, বিশাল সমাবেশ, অর্ধেক সম্পত্তি। এই যে বলল অনেক লোক, বিশাল সমাবেশ কিংবা অর্ধেক সম্পত্তি, এটাকে আমরা কিভাবে বলতে পারি? ধরো অনেক লোক, বিশাল সমাবেশ, অর্ধেক সম্পত্তি, পরিমাণ বোঝাচ্ছে। কিন্তু এই পরিমাণবাচক বিশেষণের একটা বিষয় হচ্ছে, পরিমাণবাচক বিশেষণটা সংখ্যা নির্দেশ করবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই সংখ্যাগুলো এখানে যা বুঝাবে পরিমাণ, সেটা হলো অনির্দিষ্ট। অনির্দিষ্ট অর্থাৎ অনেক লোক, অনেক লোক কতজন লোক? মানে অনেকের কাছে তো 10 জন লোক হইলে অনেক লোক, অনেকের কাছে 1 লাখ লোক হইলে অনেক লোক। বিশাল সমাবেশ, ভাই কত বড় সমাবেশ? কি 50 জনের সমাবেশ নাকি 5,000 জনের সমাবেশ? অর্ধেক সম্পত্তি, তো অর্ধেকটা কতটুকু? এটা কি 2 বিঘা জমি ছিল, নাকি এটা 50 একর জমি ছিল? এটা তো আমরা জানি না। নাকি এটা 5 কাঠা জমি ছিল? এইটাই হচ্ছে আমাদের পরিমাণবাচকের বৈশিষ্ট্য। এখানে সংখ্যাটা থাকবে না। ঠিক আছে?
এই হলো গিয়ে পরিমাণবাচক। আজকে তোমাদেরকে একটা কমিউনিকেশন হ্যাক শেখাই। তোমরা জীবনে পরিমাণবাচক বিশেষণ ব্যবহার করে কথা যত কম বলবা, তোমার কমিউনিকেশন বা যোগাযোগটা তত ইফেক্টিভ হবে বা তত কার্যকর হবে। ধরো তোমার টিচার তোমাকে বলেছে বা তুমি কাউকে বলছো সকালে দেখা করবে। হোয়াট ডু ইউ মিন বাই সকালে দেখা করবা? ৭টাও তো সকাল, কারো কারো কাছে ৬টাও সকাল, আবার কারো কারো কাছে ১১টাও সকাল। স্পেসিফিক ভাবে বলবা। ধরো তুমি তোমার যে কোনো লক্ষ্য বা যে কোনো কিছু, যে কোনো কথা তুমি যতটাকে কোয়ান্টিফাই করবা, নাম্বারে বলবে, এটা তত পারফেক্ট হবে। যেমন তুমি বললে যে আমি ওজন কমাবো। হোয়াট ডু ইউ মিন বাই ওজন কমাবা? ওজন কি? তুমি তো ৫০০ গ্রাম কমাবা নাকি তুমি ২০ কেজি কমাবা? এটা তো তোমার জানতে হবে। আমি ভালো ছাত্র হব। এটা আসলে একটা ভেইগ কথা। ভালো ছাত্রের তো কোনো এইভাবে আলাদা করে সংজ্ঞা হইতে পারে না। আমি এইটা করব। এই সাবজেক্টে এত পাইতে চাই। এটা হচ্ছে কথা। জীবনে তুমি যত পরিমাণবাচক বিশেষণ কম ব্যবহার করবা তোমার কথাবার্তায়, তুমি তত উন্নতি করতে পারবা। এটা হচ্ছে মানে কমিউনিকেশনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে আরকি। এটা একটা অন্যতম যোগাযোগ দক্ষতা। স্পেসিফিক ভাবে বলবা। যেমন তুমি যদি বলো যে ডাক্তারের কাছে যে আমার শরীর ব্যথা করে। ভাই তোমার শরীর তো পুরাটাই। উনি কিভাবে তোমাকে চিকিৎসা দিবেন? তোমার বলতে হবে যে আমার হাতের এখানে ব্যথা করে বা আমার মাথায় ব্যথা করে। আচ্ছা মাথার কোথায় ব্যথা করে? ধরো বুক ব্যথা। এখন বুক ব্যথা হলেই কিন্তু সেটা তোমার হৃদরোগ না। হৃদরোগের সমস্যা হতে হলেও কিন্তু কিছু বৈশিষ্ট্য থাকা লাগে। সো সেক্ষেত্রে তোমার বুক ব্যথা হলে ডাক্তারকে তোমার বলতে হবে যে বুকের কোথায় ব্যথা হচ্ছে। যদিও ওটা পরিমাণবাচক বিশেষণের মধ্যে পড়ে না। আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হলো এখানে বিশেষিত শব্দের পরিমাণটা নির্দেশ করে কিন্তু সংখ্যা নির্দেশ করে না এবং সেটা তোমার একটু অনির্দিষ্ট থাকে আরকি। আচ্ছা এবারে আমরা যাচ্ছি যে উপাদানবাচক বিশেষণ। এখানে হচ্ছে সিম্পলি একটা জিনিস কি দিয়ে তৈরি হয়েছে। যেমন ধরো বেলে মাটি, পাথুরে মূর্তি, এরকম। যে মাটিটা, মূর্তিটা কি দিয়ে? এটাই হচ্ছে। প্রশ্নবাচক বিশেষণ জাস্ট এখানে প্রশ্ন থাকবে। এখন বলতে পারো যে এটা কেমনে বুঝবো? প্রশ্ন থাকলেই প্রশ্নবাচক বিশেষণ। এই প্রশ্নটা দিয়ে একটা উত্তর পাওয়া যাবে যেটা এই বিশেষ্যটাকে মডিফাই করে। যেমন কেমন গান? এতে উত্তর দেওয়া যায় ভালো গান কিংবা খারাপ গান। কতক্ষণ সময়? এটা কিন্তু একটা উত্তর দেয়া যায় যে এতক্ষণ বা অতক্ষণ সময়, এরকম। নির্দিষ্টতাবাচক বিশেষণ, যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয় তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে। যেমন এই দিনে কিংবা সেই সময়। মানে এটা কিন্তু আমি নির্দিষ্ট করে দিচ্ছি। এই দিনে, সেই সময় নির্দিষ্ট করে দিচ্ছি কিন্তু আমি। ভাববাচক বিশেষণ কোনটা? যেটা হচ্ছে বাক্যের অন্তর্গত অন্য আরেকটা বিশেষণকে বিশেষিত করে। এটাকে বিশেষণের বিশেষণও বলা হতে পারে। ঠিক আছে? যেমন ধরো বিশেষণের বিশেষণ বলতে পারো এটাকে ভাববাচক বিশেষণ। মানে একটা বিশেষণকে ও আবার বিশেষিত করবে। যেই কাজটা ইংরেজিতে অ্যাডভার্ব করে। যদিও অ্যাডভার্ব শুধু অ্যাডজেক্টিভকে বিশেষিত করে তা না। সে নাউন আর যাই হোক আমরা ইংরেজি গ্রামারের আলোচনায় না যাই। মানে এটাকে কমপ্লেক্স না করি আমরা। ভালো খবর, ভাই খবরটা ভালো। কত ভালো? খুব ভালো। এই খুবটাই হলো ভাববাচক বিশেষণ। তার মানে সে বিশেষণকে আবার বিশেষিত করলো। গাড়িটা বেশ জোরে চলছে। আচ্ছা গাড়িটা জোরে চলছে ভাই, কতটা জোরে চলছে? বেশ জোরে চলছে। এই হলো গিয়ে আমাদের ভাববাচক বিশেষণের উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পারলা। এবারে আমরা আসছি বিধেয় বিশেষণ। বাক্যের বিধেয় অংশে যেসব বিশেষণ বসে সেটাকে আমরা বিধেয় বিশেষণ বলি। এই দেখো ব্যাকরণ আসলে বেসিক থেকে জানাটা কত গুরুত্বপূর্ণ। এখন তুমি যদি না জানো যে উদ্দেশ্য কি বিধেয় কি, তাহলে তুমি কিভাবে এটা বুঝবা বিধেয় বিশেষণটা কি? উদ্দেশ্য কি আর বিশেষণ কি? উদ্দেশ্য হচ্ছে যে হচ্ছে কর্তা, মানে যাকে নিয়ে বলা হচ্ছে। আর বিধেয় হচ্ছে ওর সম্পর্কে যা কিছু বলতাছে ওইটাই হচ্ছে আমার বিধেয়। যেমন এখানে এই লোকটাকে নিয়ে বলা হচ্ছে, তাই লোকটা হচ্ছে কর্তা বা সে হচ্ছে উদ্দেশ্য। তাকে নিয়ে কি বলা হচ্ছে? সে আসলে একটা পাগল। তাহলে এটা হচ্ছে বিধেয়। তেমনি এখানে এই পুকুরের পানিকে নিয়ে বলা হচ্ছে, তাই এটা হচ্ছে উদ্দেশ্য। আর এটা তার সম্পর্কে যেই তথ্যটা দেয়া হচ্ছে সেটা কি? সেটা হলো এটা, যেটা হলো আমার বিধেয়। তাহলে আমি বলতে পারি লোকটা পাগল। লোকটা কি? উদ্দেশ্য। পাগল কি? বিধেয়। এটা কি পাগল তো একটা ক্যারেক্টারিস্টিক, তাই নয় কি? এটা হলো গিয়ে বিশেষণ। এটা কি বলে? এটাকে বলে বিধেয় বিশেষণ। এই পুকুরের পানি, বুঝলাম এই পুকুরের পানি হচ্ছে কর্তা, উদ্দেশ্য। কেমন দাদা পানিটা কেমন? ঘোলা না ময়লা নাকি? খাইতে পারুম পানি না গোসল করতে পারুম? না এই পানি মুখ দিলে আমার সাথে সাথে ওই কলেরা হাসপাতালে যাইতে হইব? এই পুকুরের পানি ঘোলা। বিধেয়তে যেই বিশেষণটা বসলো এটাকেই বলে বিধেয় বিশেষণ। আশা করি তোমরা বুঝতে পারলা।
তো আমি এখানে আর এখন এখন যাব না। এখন আমি সরাসরি চলে যাচ্ছি। একটু পরে ক্রিয়াতে চলে যাই। এখানে এখন আমি প্রশ্নোত্তর দিতে গেলে ভাই শেষ করতে পারব না ক্লাস। 6:30 সময় ক্লাস শেষ এটা। ক্রিয়া। ক্রিয়া হচ্ছে সবচেয়ে সহজ। এই যে কাজ করা বোঝায়, শেষ। ঠিক আছে? আর কিছু না। এখন ক্রিয়া অনেকভাবে হতে পারে। এটা মানে কর্তা অনুযায়ী ক্রিয়ার রূপটা চেঞ্জ হয়। যেমন ধরো কেমনে? কর্তা অনুযায়ী ক্রিয়ার রূপ চেঞ্জ হয়। যখন ধরো আমি বলছি তুমি, তখন যে তুমি কাজটা করো। ক্রিয়াটা হচ্ছে করো। এই তুই কাজটা কর। তুই, তখন হয়ে গেল কর। আপনি কাজটা করেন। আপনিটা হয়ে গেল করেন। আবার দেখো, আমি বললাম তুমি কাজটা করো। তখন ক্রিয়াটা হলো কি করো। যখন হলো তুই কাজটা কর, তখন এটা হয়ে গেল কর। যখন বলে আপনি কাজটা করুন, তখন ক্রিয়াটা হয়ে গেল করুন। তার মানে করুন, করো, কর। মূল ক্রিয়ার যে মূল সেটা তো একটাই, কিন্তু এটা কিন্তু পরিবর্তিত হচ্ছে কর্তা ভেদে। মানে কর্তা কে তার উপর কিন্তু ক্রিয়াটা আলটিমেটলি তার চরিত্রটা ধারণ করছে। এবারে আসি কাল ভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন। কেমন? আমি যখন অতীতকালের কথা, ধরো আমি গতকাল গিয়েছিলাম। আমি আগামীকাল যাব। একই জিনিস কিন্তু। অতীতে হলে গিয়েছিলাম, ভবিষ্যতে হলো যাব। এই মুহূর্তে করলে আমি যাচ্ছি। দেখো, গিয়েছিলাম, যাচ্ছি, যাব। মেইন কাজ কিন্তু একই, কিন্তু বদলে গেছে কিন্তু বিষয়টা। তাই তো? এই হলো গিয়ে আমাদের ক্রিয়ার কর্তা অনুযায়ী পরিবর্তন, কিংবা কাল বা সময় ভেদেও ক্রিয়ার রূপের পরিবর্তন। এবারে আমরা আসি বাক্যে ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে। বাক্যে ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে আমাদের ক্রিয়ার কিছু শ্রেণীবিভাগ আমরা দেখতে পাবো। কেমন বাক্যে ভাব প্রকাশের সম্পূর্ণতা অনুসারে? আচ্ছা, এটা আমি এত কোনো কঠিন ব্যাকরণিক সংজ্ঞাতে যাব না। আমি একটা জিনিস আজকে বুঝাই দিব। এটা আজীবনের জন্য তোমরা সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া নিয়ে কোনো দিন তোমরা কনফিউশনে পড়বা না। ইংলিশে আমরা কি পড়ি? ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব পড়ি না? সো আমরা, আচ্ছা ইংলিশ বাদ দাও, বাংলা ব্যাকরণে আসো তুমি। আমরা সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া প্রথমে দেখি। সমাপিকা ক্রিয়া, সমাপিকা, সমাপন ঘটবে, শেষ হবে। ওই ক্রিয়া যেই ক্রিয়াটাকে সহজভাবে জাস্ট তুমি কল্পনায় বাক্যের শেষে বসাবা। যদি বাক্যটা শেষ হয় তাইলে এটা সমাপিকা ক্রিয়া। আর যদি বাক্যটা শেষ না হয় তাহলে কি? অসমাপ্ত থাকে, অসমাপিকা ক্রিয়া। যেমন ধরো পড়ছি একটা ক্রিয়া। আমি বই পড়ছি। তে তো হয়, ক্রিয়াটা শেষ হয়। পড়ছি, পড়ছি, পড়ছি। আর কি দেওয়া যায়? আমি ফেসবুকে একটা স্টেটাস পড়ছি। হ্যাঁ, বাক্যটা তো শেষ হলো। তারপর যেমন বলি যে আকাশে, বা আমি যদি বললাম যে কাল সকালে সূর্য উঠবে, তাহলে উঠবে। উঠবে কি শেষ করে? হ্যাঁ, শেষ করে। কিন্তু আমি যদি বলি আমি বই পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম, এখন যদি বলি পড়তে, এটা কি অসমাপিকা ক্রিয়া কিনা? চলো এটাকে বাক্যের শেষে বসাই। বাক্যের শেষে বসাইলে বুঝবো। আমি বই পড়তে পড়তে, এরপর ভাই এরপর কি করছেন? তারপরে সূর্য উঠতে উঠতে আমরা চলে গিয়েছিলাম। উঠতে কি সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া? বাক্যের শেষে বসাইতে হবে, তাইলে বোঝা যাবে। সকালে সূর্য উঠতে উঠতে, তারপর কি ভাই? তুমি ঢাকা গিয়েছিলে। হুম, বুঝলাম। গিয়েছিলে শেষ হয়। তুমি ঢাকা, আচ্ছা, সে গান গাইবে, এটাতে সহজ এক্সাম্পল। তুই সে গান গাইবে, হ্যাঁ গাইবে, শেষ হচ্ছে। গাইতে, এখন যদি বলি আমারও গাইতে ইচ্ছা হলো। সে গান গাইতে, গাইতে, হ্যাঁ গাইতে গাইতে গাইতে, দাদা 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 ভাই, দাদা ভাই, এরপর কি? গাইতে, গায়ে তারপর করছে কি? ধরো রাজুদা পরোটা বিক্রি করবে, সমাপিকা ক্রিয়া। রাজুদা পরোটা বিক্রি করতে করতে, হ্যাঁ রাজুদা, এরপরে শিয়ালদা স্টেশনে, এরপর কি? 20 টাকায় পরোটা, তারপরে কি? আর ডিম নিলে 30 টাকা। তারপর রাজুদা পরোটা বিক্রি করবে, তার মানে করবে একটা অসমাপিকা ক্রিয়া। রাজুদা পরোটা বিক্রি করতে করতে, হ্যাঁ এরপর রাজুদা বলেন, পরোটা দেন, কিছু একটা বলেন। এই হচ্ছে কি আমাদের কথা। এনিওয়ে, চলে যাচ্ছি। আমি আশা করি তোমাদেরকে এমন ভাবে সমাপিকা ক্রিয়া অসমাপিকা করাইছি, বাদ দাও বই, তুমি যা বলছি আর তোমার কোনোদিন তুমি ভুলবা না। মেহেদি, একটু চ্যাটটা একটু ওপেন করা যাবে? জাস্ট এই 1 মিনিটের জন্য একটু চ্যাটটা একটু ওপেন করি, তোমাদের কাছে একটু জানতে চাই। তোমাদেরকে এই রাজুদার এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তোমাদের এখন পর্যন্ত যেভাবে পড়ানো হচ্ছে, 850 স্টুডেন্ট দেখলাম একদম নন স্টপ আছো লাইভ, তোমরা বুঝতে পারছো তো? হ্যাঁ, একটু লিখো 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 লিখো, যেভাবে পড়াচ্ছি তোমরা বুঝতে পারছো তো? হুম হুম হুম
আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, চমৎকার, চমৎকার। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। চ্যাটটা একটু অফ করে দেই আমরা। হ্যাঁ। কর্মপদ কি বাক্যের অন্তর্গত ক্রিয়াকে কি বাছে? ঠিক আছে? এটা এত বইয়ের কঠিন সংজ্ঞা লাগবে না, আমি সহজ করে বুঝাই দিই। সেটা হচ্ছে ক্রিয়াকে আমরা প্রশ্ন করব। ২ টা প্রশ্ন করতে পারি ক্রিয়াকে। একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কাকে। এই ২ টা দিয়ে প্রশ্ন করলেই তুমি বাক্যের কর্ম পাবা। কর্ম, ক্রিয়াকে প্রশ্ন সে বই পড়ে। সে কি পড়ে? বই পড়ে। বাবা আমাকে ডাকছেন। বাবা কাকে ডাকছেন? আমাকে ডাকছেন। খালা আমাকে এই ঘড়িটা দিয়েছেন। খালা কাকে দিয়েছেন? আমাকে। কি দিয়েছেন? ঘড়িটা। এখন বাক্যে ২ টা কর্মও থাকতে পারে, একটা কর্মও থাকতে পারে। যদি বাক্যে ২ টা কর্ম থাকে ওটাকে আমরা বলি দ্বিকর্মক। আর একটা কর্ম তো থাকতেই পারে। তো আমরা এখন দেখছি যে কি বা কাকে। এইটা দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলেই হচ্ছে আমরা এটা পাই। যেমন আমি যদি বলি যে আমি খেলতে চাই। এখন তুমি বলো কি যাই? আচ্ছা আরো আরো সহজ এক্সাম্পল দেই। ধরো আমি যদি বলি যে আকাশে সূর্য ওঠে বা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। কি উঠেছে? সূর্য উঠেছে। কাকে দিয়ে প্রশ্ন করলে পাবো না, বাট কি দিয়ে প্রশ্ন করলে তো পেলাম। ওই কি বা কাকে এই ২ টার যেকোনো একটা দিয়ে প্রশ্ন করলে তুমি কিছু একটা যদি পাও উত্তর, ক্রিয়াকে প্রশ্ন করলে সেটাই হচ্ছে তোমার কর্ম। আর কর্ম কোনো সময় কোনো বাক্যে ২ টা থাকতে পারে, আবার একটাও থাকে কর্ম। তো আমরা দেখি অকর্মক ক্রিয়া কোনগুলো? যেখানে কোনো কর্ম নাই। যেমন ধরো আমি পড়ি। কি পড়ি? কাকে পড়ি? নাই। তারা খেলে। কি খেলে? কাকে খেলে? সে কাল আসবে। কি আসবে? কাকে আসবে? কোনো উত্তর নাই। দ্বিকর্মক ক্রিয়া কোনটা? এখানে হচ্ছে ২ টা কর্মপদ। কিশোর আমাকে বইটি দিয়েছে। কি দিয়েছে? বইটি। কাকে দিয়েছে? আমাকে। কি দিয়েছে? শার্টটা। কাকে দিয়েছে? আমাকে। হয়ে গেল। এরপরে আসি প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া হচ্ছে যে একজন যখন আরেকজনকে দিয়ে একটা কাজ করায়। যেমন ধরো রাখাল মাঠে গরু চড়ায়। এখন এখানে কিন্তু ২ টা কাজ হচ্ছে। মাঠে রাখালও আছে আবার গরুটাও চড়ছে। দুটাই কিন্তু হচ্ছে। বা ধরো মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। এখানে দেখো এখানে ভাতটা খাচ্ছে কে? শিশু। কিন্তু ভাতটা তো কেউ একজন খাওয়াচ্ছে। এটাকে আমরা বলি কি? এদেরকে আমরা বলি প্রযোজক ক্রিয়া বা সংস্কৃত ব্যাকরণে এটাকে বলা হয় নিযন্ত ক্রিয়া। তো এখানে আমরা দেখতে পাই যে একজন এটা প্রযোজনা করে বা চালায় এবং আরেকজন কাজটা করে। তো যে হচ্ছে এটা প্রযোজনা করে তাকে আমরা বলি প্রযোজক কর্তা। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। আর যাকে দিয়ে এটা করানো হয় তাকে বলা হয় প্রযোজ্যকর্তা। মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। তাহলে এখানে মা কাজটা করছেন বা পরিচালনা করছেন। উনি হচ্ছেন প্রযোজক এখানে। আর যে যার দ্বারা সংগঠিত সে হচ্ছে প্রযোজ্য। তুমি কিভাবে বুঝবে এটা? ধরো আমরা যেকোনো প্রোগ্রামে দেখি না টিভিতে বা নাটক, সিনেমা হোক বা নরমাল যেকোনো লাস্টে এখন প্রযোজক। প্রযোজক কে ছিলেন? প্রযোজক হচ্ছে এটা করিয়েছে। তাহলে বুঝলাম ওইভাবে। আচ্ছা ওই যে টিভিতে ওখানে থাকে মানে প্রযোজক যে হচ্ছে করায়। আর আরেকটা কি যে করে সে হচ্ছে প্রযোজ্য। হ্যাঁ, এই যে মা শিশুকে ভাত খাওয়ায়। মা হচ্ছে এখানে প্রযোজক, শিশু হচ্ছে এখানে প্রযোজ্য। কি খাওয়ায়? ভাত খাওয়ায়। খাওয়াচ্ছেন কি? খাওয়াচ্ছেন হচ্ছে প্রযোজক ক্রিয়া। তো এইখানে হচ্ছে যেই ক্রিয়াটা থাকে ওটাকেই বলা হয় প্রযোজক ক্রিয়া। এবারে আমরা যাব ক্রিয়া বিশেষণে। এটা আগের পুরনো বইয়ে ছিল না কিন্তু এখন এটা আছে। ক্রিয়া বিশেষণটা আসলে কিছুই না। যখন হচ্ছে বাক্যের ক্রিয়াকে একটা বিশেষণ বিশেষিত করে থাকে ওটাকে আমরা বলি ক্রিয়া বিশেষণ। যেমন ধরো ট্রেনটা দ্রুত চলতে লাগলো। আচ্ছা কিভাবে চলতে লাগলো? অলরেডি কিন্তু চলতে লাগা এটা কিন্তু একটা ভার্ব, কাজ বোঝাচ্ছে। দ্রুত। কারা যেন গান গাচ্ছিল। হ্যাঁ, অলরেডি গান গাওয়া তো একটা কাজ, একটা ক্রিয়া। কিভাবে গাচ্ছিল? গুনগুনিয়ে। আশা করি বুঝতে পারলাম। গঠনগত দিক থেকে ক্রিয়া বিশেষণকে আমরা ২ ভাবে পাই। একপদী এবং বহুপদী। গঠনগত দিক থেকে ক্রিয়া বিশেষণকে আমরা ২ ভাগে পাই। একটা হচ্ছে একপদী ক্রিয়া বিশেষণ আর একটা হচ্ছে বহুপদী ক্রিয়া বিশেষণ। আচ্ছা চলো আমরা যে ক্রিয়া বিশেষণ একটি মাত্র পদ দিয়ে গঠিত হয় তাকে বলে একপদী ক্রিয়া বিশেষণ। যেমন রেগে গেছে, এরকম সহজে অনায়াসে মানে ভাই যেখানে একটা থাকবে ক্রিয়া ওটা হলো একপদী, যেখানে ২ টা থাকবে ওটা হলো দ্বিপদী। এখানে আর বোঝার কিচ্ছু নাই। রেগে রেগে, ভয়ে ভয়ে, থেমে থেমে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে। আস্তে আস্তে কথা বলো। এরকম। ধরনবাচক ক্রিয়া বিশেষণ কি? এটা কিভাবে হয়েছে কাজটা? কিভাবে? বৃষ্টি পড়েছে। ঠিক আছে? ভালো কথা। কিভাবে পড়েছে? টিপ টিপ করে। আমরা গুহায় ঢুকলাম। কিভাবে? অনেক ভয়ে ভয়ে। আমরা ভয়ে ভয়ে গুহায় ঢুকলাম। ওখানে ভয়ে ভয়ে একটা ক্রিয়া বিশেষণ। আমরা নির্ভয়ে ঢুকলাম। এটা একটা ক্রিয়া বিশেষণ। ধরনবাচক। গাড়িটি অতি দ্রুত চলছে। কিভাবে চলছে? অতি দ্রুত। এরকম। আশা করি তোমরা বুঝতে পারলা। কালবাচক ক্রিয়া বিশেষণ হচ্ছে যখন বোঝায় যে কাজটা কখন হইছে। বাবা এখনই ঘরে ফিরবেন। গত সপ্তাহে চালের দাম বেড়েছে। ততক্ষণে শেখ হাসিনা পালিয়ে গেছে। আজকাল মুঠোফোনের কদর বেড়েছে।
এগুলো কি? এগুলো হচ্ছে কালবাচক ক্রিয়া বিশেষণ। এরপরে আমরা স্থানবাচক ক্রিয়া বিশেষণ দেখি। চশমাটা কোথায় হারিয়েছে জানি না। জায়গা বোঝাচ্ছে। বড় চাচা ঢাকায় থাকেন। বড় ফুপু বরিশালে থাকেন। সংযোজক ক্রিয়া বিশেষণ কোনটা? সংযোজক ক্রিয়া বিশেষণ হচ্ছে দুটি বাক্যে সম্পর্ক তৈরি করা হয়। এটাকে আমরা বলি সংযোজক ক্রিয়া বিশেষণ। যেমন, তোমার কথা হয়তো সত্য, অবশ্য আমি তা মানতে পারছি না। কাজে তার মন নেই, তাছাড়া সে কাজ পারেও না। এটা অনেকটা ইংলিশ কনজাংশনের মতো কাজ করে বলতে পারো। বা এখানে হচ্ছে আমরা দেখতে পারি যে ধরো এরকম যে দুইটা বাক্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে, একটা সংযোজন, একটা ব্রিজের মতো কাজ করবে এটা। যেমন, তোমার কথা হয়তো সত্য, আমি তা মানতে পারছি না। এটা পূর্ণতা পায় যখন এখানে অবশ্য বসায়। কাজে তার মন নেই, সে কাজ পারেও না, তাছাড়া সে কাজ পারেও না। এইভাবে হচ্ছে আমরা সংযোজক ক্রিয়া বিশেষণকে দেখতে পাই। নাবাচক ক্রিয়া বিশেষণ, এটা হচ্ছে ক্রিয়ার নেতিবাচক বা নাবোধক অর্থ প্রকাশ করে। যেমন, সে এখন বল খেলে না। তারপরে, আমটা মিষ্টি নয়, ঘটনাটা আমার জানা নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে কি বুঝিয়েছে নাবাচক ক্রিয়া বিশেষণ দিয়ে। আমি এখন তোমাদেরকে প্রশ্নোত্তর দেব না। প্রশ্নোত্তর দেওয়ার মতো যথেষ্ট সময় এই মুহূর্তে আমাদের হাতে নাই। আমরা এখন চলে যাচ্ছি আবেগ শব্দে। আবেগ শব্দে যাবার পরে আমরা তোমাদের কাছ থেকে আমি লাস্ট কিছু প্রশ্নোত্তর নেব। আবেগ শব্দটা হচ্ছে সবচেয়ে সহজ সকল আমাদের মানে পার্টস অফ স্পিচের মধ্যে। আমরা এবারে দেখি আবেগ শব্দের মধ্যে আমরা কি করি। যেই শব্দগুলোতে আমাদের বিভিন্ন ভাব বা আবেগ, ধরো দুঃখ, কষ্ট, আনন্দ, বিস্ময়, ক্রোধ বা কোনো কিছু নিয়ে আমি জানাচ্ছি সম্মতি, সেটাই হলো আমাদের আবেগ শব্দ। তো আবেগ শব্দের আমরা কেমন কিছু দেখি, ধরো, আহারে ছেলেটি না খেয়ে আছে, বাহ কি সুন্দর পাখি। আবেগ শব্দ আবার অনেক ভাগে ভাগ করা যায়, চলো দেখি। যেমন প্রথমে আসে সিদ্ধান্তবাচক, যেগুলো দিয়ে কোনো ডিসিশন দেয়া হয় বা কোনো সিদ্ধান্ত দেয়া হয়। যেমন ধরো, যুক্তিটা মন্দ হচ্ছে না, হ্যাঁ তুমি যেতে পারো, বেশ তাই হবে, আচ্ছা আমি কাজটা করব। দেখো, কোনো একটা সিদ্ধান্ত দিলাম কিন্তু। যেমন এই সিদ্ধান্তবাচক আবেগকে তুমি যদি প্রশ্ন করো যে যুক্তিটা কি মন্দ মনে হচ্ছে, যুক্তিটা মন্দ মনে হচ্ছে না, তাই হবে, বেশ তাই হবে। দেখছো, মানে তুমি কি করলা? তুমি কোনো একটা সিদ্ধান্ত আনলা এখানে এই আবেগ শব্দটা দিয়ে। তারপরে ধরো প্রশংসাবাচক আবেগ শব্দ, কিরকম? ধরো, সাবাস, একটা খেলার মতো খেলা দেখালে, বাহ বড় চমৎকার ছবি এঁকেছো তো। মানে এখানে প্রশংসা থাকতে হবে, ঠিক আছে? এখানে প্রশংসা থাকবে এই প্রশংসাবাচক আবেগ শব্দে। বিরক্তিবাচক, ছি ছি ছি, এরকম কথা তার মুখে মানায় না, কি জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না, ধুর ছাই, এটা কি খেললো বাংলাদেশ দল। এই দেখো, এটা হচ্ছে বিরক্তিবাচক, মানে ধ্যাৎ আমি যাব না, ধ্যাৎ। এটা হচ্ছে একটা বিরক্তিবাচক আবেগ শব্দ, যেটি দিয়ে কখনো ঘৃণা, কখনো বিরক্তি, এগুলো প্রকাশিত হয়। সাধারণত যখন একজন মানুষ বিরক্ত হয়, তখনই সে বিরক্তিবাচক আবেগ শব্দ প্রকাশ করে থাকে। আতঙ্কবাচক আবেগ শব্দ, কেমন আতঙ্কবাচক আবেগ শব্দ? যে আবেগ শব্দে আতঙ্ক থাকে, ভয় থাকে, যন্ত্রণা থাকে, এগুলোকে আতঙ্কবাচক আবেগ শব্দ বলে। যেমন, উফ কি বিপদে পড়া গেল, বাপরে বাপ কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা, বাপরে বাপ কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা। দেখো, এখানে আতঙ্ক থাকে, ভয় থাকে, যন্ত্রণা থাকে, এগুলোকে আমরা বলি কি? এগুলোকে আমরা বলি আতঙ্কবাচক আবেগ শব্দ। আশা করি তোমরা বুঝতে পারলা। এবারে আমরা দেখব বিস্ময়। আরে তুমি আবার কখন এলে? হ্যাঁ, বলছো কেউ ফিরে এসেছে? আরে শিখো, এবার ফ্রিতে সব স্টুডেন্টকে টি শার্ট দিবে। হ্যাঁ, এত বড় ডিসকাউন্ট। এই যে, মানে বিস্মিত হয়ে যাচ্ছি আমি। এটাই হচ্ছে আমার বিস্ময়বাচক আবেগ শব্দ। যখন আমরা বিস্মিত হই, তখন আমরা বিস্ময়বাচক আবেগ শব্দ প্রকাশ করে থাকি। এরপরে আসে করুণাবাচক আবেগ শব্দ। আহা, বেচারার কেউ নেই, আহারে কোথায় পাবো তাহারে, হায় হায় এখন ওদের কে দেখবে, এরকম, হায় হায় না জানি কোথায় আছে আজ আমার সেই হারিয়ে যাওয়া বোনটি, এমন। তো এটা হচ্ছে আমাদের করুণাবাচক আবেগ শব্দ। যখন আমরা করুণা প্রকাশ করি, তখন আমরা এই করুণাবাচক আবেগ শব্দকে ব্যবহার করে থাকি। করুণা। সম্বোধনবাচক আবেগ শব্দ। হে বন্ধু, তোমাকে অভিনন্দন। ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে। মানে যখন তুমি কোনো কিছু কাউকে সম্বোধন করছো বা অ্যাড্রেস করছো,
সম্বোধন এটার উচ্চারণ, ঠিক আছে? আমরা এটা বাংলাদেশে বেশিরভাগ মানুষ ভুল উচ্চারণ করে থাকি, বলি সম্বোধন, সম্বোধন করছে, সম্বোধন না, সম্বোধন, সম্বোধন, সম্বোধন করছে। হে বন্ধু, তোমাকে আজ অভিনন্দন। তবে ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে, হ্যাঁ রে যাবি আজ, এরকম। তারপরে এরকম এই আর কি, তোমরা আশা করি তোমরা বুঝতে পারলা। এবারে আসি আমরা আলংকারিক আবেগ শব্দ। আলংকারিক আবেগ শব্দটা হচ্ছে কেমন, যে এই আবেগ শব্দগুলো বাক্যের মধ্যে বসে অনেকটা অলংকারের মতো কাজ করে বা জুয়েলারির মতো কাজ করে। মানুষ যেমন যখন একটা গহনা পরে তাকে দেখতে সুন্দর দেখায়, তেমনি এই আবেগ বাক্যগুলো হচ্ছে, সরি, এই আবেগ শব্দগুলো যখন একটা মানে বাক্যে ব্যবহার করা হয়, তখন সেই বাক্যটা আরো সুন্দর হয়ে যায়। এই জন্য এটাকে বলে আলংকারিক। যেমন যেমন এ কথা কি বলতে আছে, এতটুকু বললেই তো আমি হয়ে যেত, দৌড় পাগল, এটা বলতে এটা একটু সুন্দর শোনায়। তারপরে লোকে এমন হাসাতেও পারে, মা গো মা, লোকে এমন হাসাতেও পারে, এরকম। তো এইটাতে কি হলো, এটাতে হচ্ছে মনে হলো একটু সুন্দর শোনাচ্ছে, এটাই হচ্ছে আলংকারিক আবেগ শব্দ। আহ আমি এবারে একটু তোমাদের একটু চ্যাটটা ওপেন করি, তোমরা এখন এগুলোর উত্তর দাও। দাঁড়াও, আমি চ্যাটটা ওপেন করে দিচ্ছি, একটু ওয়েট করো। হ্যাঁ, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। ভার্যা কোন ধরনের পদ? আচ্ছা, ভার্যা মানে বলে দেই, ভার্যা মানে হচ্ছে স্ত্রী। হুম হুম হুম। সংখ্যাবাচক আর ক্রমবাচক একই না। সংখ্যাবাচক আর ক্রমবাচক বুঝতে হলে আগে আমাদের সংখ্যা চ্যাপ্টারটা বুঝতে হবে। সংখ্যাবাচক শব্দ কোনটা, ক্রমবাচক শব্দ কোনটা, পূরণবাচক শব্দ কোনটা। তো আমি এখানে বলবো তুমি তোমার বাংলা ব্যাকরণ বইয়ের একটু সংখ্যার যেই চ্যাপ্টারটা আছে ওইটা তুমি একটু দেখে নিও। আচ্ছা, এক্স্যাক্টলি এখানে খুব সুন্দর করে উত্তর দিয়েছে সবাই, বিশেষ্য, এটাই বেশিরভাগ মানুষ উত্তর দিয়েছে। যারা এখানে ডি উত্তর দিয়েছে, আমার মনে হয় তারা আসলে ভার্যা শব্দের অর্থটা জানে না। ভার্যা শব্দের মানে হচ্ছে স্ত্রী, সর্বনাম হওয়ার তো প্রশ্নই নেই, এটা হচ্ছে বিশেষ্য। ভার্যা মানে হচ্ছে স্ত্রী। পরেরটার অ্যান্সার দাও। সত্যবাদী এই শব্দটা কোন পদ? তুমি এইভাবে কল্পনা করো তো, তুমি ধরো তোমার কল্পনা, লোকটি সত্যবাদী বা আমি সত্যবাদী, তুমি সত্যবাদী, এটা কি কি বুঝাচ্ছে, এটা দেখো, তুমি বলো। হুম, বি বলছে বেশিরভাগই। আচ্ছা, প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্ন আসবে কিভাবে এটা নিয়ে আমরা ডিসকাস করব। প্রশ্ন আসবে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে এক একটা, এবং সেগুলো আসবে লিখিত প্রশ্ন। কিন্তু তোমার তো বুঝতে হবে, এইগুলো টেস্ট নিচ্ছি তুমি বুঝছো কিনা এটার জন্য, তুমি না বুঝলে তো হইলো না। আগে তো বুঝতে হবে, তারপরে তুমি লিখিত লিখবা আর জেরে লিখবা। হুম, সত্যবাদী এটা কি, এটা হচ্ছে বিশেষণ পদ। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা প্রশ্ন করো, আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নেই। হ্যাঁ, প্রশ্ন করো যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে। আজকের ক্লাসটা কেমন লেগেছে? ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে তোমরা একটা সুন্দর করে পোস্ট দিয়ে দিও, তাতে অন্তত আমাদের কষ্ট সার্থক হয়। এই যে সকালে আসি অফিসে, অনেকক্ষণ পর্যন্ত তোমাদের ক্লাস নেই, আর তোমাদের হচ্ছে আহ এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে ফেসবুক গ্রুপে একটু প্রশ্ন করে দিও। বাহ বাহ বাহ, একজন জিজ্ঞেস করেছে কোনটা সঠিক। বাহ হচ্ছে বিসর্গ দিয়ে যেটা লেখে ওটা সঠিক না, এখন গান শোনার মতো সময় নেই। আচ্ছা, পাহাড় আর পর্বতের পার্থক্য, আমরা একটু এখন অপ্রাসঙ্গিক প্রশ্ন না করি, আমরা একটু এই যেই জিনিস আমরা আলোচনা করছি এটা আর কি। সমারোহ মানে কি? সমারোহ মানে একসাথে সবুজের সমারোহ, এমন আর চারিদিকে সবুজ এমন। আচ্ছা, বিধেয়, একজন বলেছে যে বিধেয় বুঝে নাই। বিধেয় হচ্ছে একটা বাক্যে কর্তার সম্পর্কে যা কিছু বলা হয়। যেমন ধরো বললাম যে, ধরো তুমি বললা যে আব্দুল্লাহ স্যার ভালো বাংলা পড়ান। এখন আব্দুল্লাহ স্যার বা আব্দুল্লাহ ভাই, এটা হচ্ছে উদ্দেশ্য। ভালো বাংলা পড়ানটা হচ্ছে বিধেয়, এটা। হুম, কোন বই কিনবো? আমি বলেছি ভাষা শিক্ষা কিনবা আর কি, এমন। হুম, হ্যাঁ, ক্লাস শেষ, এখন তোমাদের কাছ থেকে আমি প্রশ্ন নিচ্ছি। তোমাদের মনে কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমাকে বলো। উপসর্গ পড়াবো, উপসর্গ হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়াবো, ওটা জাস্ট টাইটেলের মধ্যে নামটা এসেছে শব্দ শ্রেণী প্লাস উপসর্গ। উপসর্গ হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। আমি পড়াবো না, হিরণময় ভাই পড়াবেন। আজকে আমি গেস্ট টিচার হিসেবে এসেছি, আমি তোমাদের দ্বিতীয় পত্র পড়াবো না। তোমাদের দ্বিতীয় পত্র হিরণময় ভাই পড়াবেন, আমি তোমাদের প্রথম পত্র পড়াবো। আচ্ছা, ঠিক আছে। সর্বনাম, আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন, সংস্কৃত শব্দ কিভাবে চিনবো? এভাবে দেখে চিনতে পারবা না সংস্কৃত শব্দ। হুম,
আমার নাম কি? এই যে ক্লাসে লাস্ট মোমেন্টে এসে জিজ্ঞেস করলে তো হবে না, ক্লাসের শুরুতে রেকর্ডিং অংশে দেখে নিও আমার নাম কি। ওকে, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যাদের যেই প্রশ্নগুলো আছে, প্রথমত আমার মনে হয় যে কারো কিছু, কিছু প্রশ্ন একটু বিশ্লেষণ দরকার। সো তোমরা হচ্ছে প্রশ্নটা আমাকে জানাবা। মানে তোমরা হচ্ছে গ্রুপের মধ্যে লিখবা প্রশ্নটা নিয়ে, আমি অ্যান্সার করব যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে। আর সংস্কৃত তৎসম ২ টা একই, ২ টার মধ্যে ডিফারেন্স নাই। অক্ষরপত্র বইটা কেমন হবে? তোমার কাছে যদি ভালো লাগে তুমি কিনতে পারো। হুম। থ্যাংক ইউ যে আমার কণ্ঠ তোমার ভালো লেগেছে। রিকোয়েস্ট পাঠাইছো আমি জানি না। পার্সোনাল ফেসবুক, আমি ফেসবুক খুব একটা ইউজ করি না। আমাকে একটু কাইন্ডলি ইনবক্সে লিখে দিও আবার। তাহলে আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব। আমি শুধু আমার স্টুডেন্টদের জন্যই হচ্ছে ব্যবহার করি। প্রযোজক ক্রিয়া সম্পর্কে একজন একটু জানতে চাইলো। প্রযোজক ক্রিয়া হচ্ছে যখন একজন আরেকজনকে দিয়ে কাজ করায়, সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যেমন ধরো অ আমি যদি বলি যে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। মেবি আমরা ক্লাসটা এখনই শেষ করে দিব। ঠিক আছে? ২-৩ মিনিটের মধ্যে। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। এখানে শিক্ষক তো পড়াচ্ছেন বা ছাত্ররা তো পড়ছে। বা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। চাঁদকে দেখছে শিশু বা দেখাচ্ছে কে মা। এটাই হচ্ছে আমাদের প্রযোজক ক্রিয়া। যে একজন একটা কাজ আরেকজনকে দিয়ে করায়। এমন। আচ্ছা, ঠান্ডা পানি নিয়ে তোমার যে প্রশ্নটা একটু গ্রুপে করো। আমি এটার একটা বিশদ ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এনিওয়ে আজকের ক্লাস এখানেই শেষ করি। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করো যদি কোনো প্রশ্ন মিসিং চলে যায়। আর সবার সঙ্গে শীঘ্রই অন্য ক্লাসে দেখা হবে, ১ম পত্র ক্লাসে। ২য় পত্র ক্লাস আমি নিব না, হিরণময় ভাই নিবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।